আসসালামু আলাইকুম। শুভ সকাল। স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? চ্যাট বক্সে একটু কনফার্ম করো যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমরা এখনই শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। মোটামুটি একটা ছুটির আমেজ সবারই। ওয়ার্ল্ড কাপ ফিভার, তারপর সবকিছু মিলে একটা আমেজ, উৎসবের আমেজ আর কি পুরো। 20 তারিখ সম্ভবত রেজাল্ট দিবে আগামী মাসে, সম্ভবত, নট শিওর এখনো। তো বাই দিস টাইম কিছু জিনিস এগিয়ে যদি থাকে, এগিয়ে যদি রাখো, হ্যাঁ, অনেকে স্বপ্নের কলেজে ভর্তি হবা বা বাসার কাছে কলেজে ভর্তি হবা। তারপর নতুন জার্নি শুরু হবে আগামী 2 বছরের জন্য। মোটামুটি 2 বছর না, 2 বছরের কম আর কি। এইচএসসিতে ওরকম সময় পাওয়া যায় না। সো ওই বিশাল জার্নিকে ঘিরে কিন্তু আগে থেকে একটু এগিয়ে যাওয়া, ওই কারণে আমাদের অ্যাডভান্স কোর্সটা আর কি এটা। তুমি যেই কলেজেই পড়ো, ঢাকায় পড়ো, ঢাকায় হোলি ক্রস, সেন্ট জোসেফ বা নটর ডেম এখানে পড়ো, অথবা তোমার বাসার পাশে কোনো কলেজে পড়ো বা অন্য কোথাও কোনো কলেজে পড়ো, ইংরেজি তো পড়তেই হবে। সো এগিয়ে যাওয়াটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যারা সায়েন্সের নরমালি মোটামুটি সায়েন্সের অন্যান্য সাবজেক্ট যখন প্রেশার পড়ে তখন ইংরেজি বা বাংলা এগুলো পড়ার ওরকম সুযোগ থাকে না। সো আগে থেকে যদি একটু বুঝে নাও তাহলে পরবর্তী তুমি রিল্যাক্স থাকতে পারবা। কিন্তু এ প্লাস মিস হলে দেখা যাচ্ছে অনেক জায়গায় তুমি আবার 2 বছর পরে অ্যাপ্লাই করতে পারবে না। এই জায়গাতে খুব সমস্যার সৃষ্টি হবে আর কি এটা। ওকে, সাউন্ড ঠিকঠাক আছে? সাউন্ড তো ঠিকঠাক আছে আপু ভাইয়া। যারা বলতেছে সাউন্ড অনেক লো, না, সাউন্ড ঠিকঠাকই আছে। তোমার ডিভাইসে বা তোমার এখান থেকে সমস্যা, পোর্টে সমস্যা। সাউন্ডটা ঠিক আছে? বই নাই, সমস্যা নাই। বই না থাকাটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। চলো শুরু করি আমরা আজকে। প্রথমত, এসএসসির সাথে এইচএসসি তো অবশ্যই কিছু না কিছু পার্থক্য অবশ্যই আছে। আগে চলো এইচএসসি আগামী 2 বছর তুমি যে জার্নি যে হবে, ইংলিশ যে পড়বা, তো পেপার ওয়ানের মধ্যে বা ফার্স্ট পেপারের মধ্যে এইচএসসিতে কী কী জিনিস পড়া লাগবে চলো সেটা আগে একটু দেখে নিই। আমার তো আগে রোডটা চিনা লাগবে, তারপরে না হয় যাওয়া। তো ফার্স্ট পেপারের মধ্যে আমি যদি বোর্ডের মার্ক ডিস্ট্রিবিউশন একটু দেখি, অনেকটাই তোমার এসএসসির মতোই, কিছু জিনিস হয়তো একটু এদিক সেদিক আছে। তোমার দেখতে পাচ্ছ পার্ট এতে তোমার রিডিং টেস্ট আছে 60 মার্কসের। মাল্টিপল চয়েস কোশ্চেন মানে এমসিকিউ, 4টা অপশন থাকবে, তারপর একটা পিক করা, এটা তুমি জানো, পরিচিত। তারপর শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, এটাও তুমি জানো, 5টা প্রশ্ন থাকবে, 5 দুগুণে 10, 2 মার্ক করে করে, এটা এসএসসি তুমি করেও আসো। তারপর নাম্বার 2তে দেখি, এইটা তোমাদের কাছে অনেকের কাছে আননোন মনে হইতে পারে, ফ্লো চার্ট। ইয়েস, ইন্টারে দেখা যাচ্ছে এটাই নতুন। তারপর ইনফরমেশন ট্রান্সফার, এটা তুমি ইন্টারে করে আসছো না, এসএসসিতে করে আসছো। কোনটা? ওই যে টানসিন একটা প্যাসেজ দিত, সেখান থেকে কিছু তথ্য মিসিং থাকতো, কোনো স্পেশালি কোনো লেখক বা কোনো রাইটার যে নামগুলো থাকতো, নাম দিয়ে তার একটা স্টোরি থাকতো, স্টোরি থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিসিং থাকতো একটা টেবিলের মধ্যে, সেই টেবিলটা টাইপের আর কি। সেটা কোনটা? এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। কিন্তু ফ্লো চার্টটা এইটা তোমার এইচএসসিতে নতুন এটা। তো যেগুলো যেগুলো নতুন আমি একটু হাইলাইট করতেছি। তারপরে চলো সামারাইজিং, এটাও তুমি এসএসসিতে করেই আসছো, সামারাইজিং আগেই করা। তারপর ক্লোজ টেস্ট, উইথ ক্লোজ করে আসছো, উইদাউট ক্লোজ করে আসছো, দুইটাই। উইদাউট ক্লোজে কিন্তু এখানে মার্ক বেশি, সম্ভবত এসএসসিতে 10 মার্ক ছিল না, 5 মার্ক ছিল সম্ভবত, আমি নট শিওর। বাট এখানে তোমার শূন্যস্থানের মধ্যে 10, 5, 15 মার্ক কিন্তু এখানে। তো মানে বলা হয় ইন্টারে তোমার পেপার ওয়ানের মধ্যে, ফার্স্ট পেপারের মধ্যে তোমার এ প্লাস ডিটেক্ট করে কিন্তু এই দুইটা, দুটো শূন্যস্থান আর কি। তারপর রিঅ্যারেঞ্জে আছে তোমার 10, এখানে দেখতে পাচ্ছ রিঅ্যারেঞ্জ, এটা তুমি আগে করে আসছো বা পড়ছো। তারপর প্যারাগ্রাফ বাই অ্যান্সারিং কোয়েশ্চেন, এটাও তুমি আগে করেছো, নতুন কিছুই না এখানে। কমপ্লিটিং স্টোরি, এটাও পুরনো জিনিস, নতুন না। তারপরে রাইটিং ইনফর্মাল লেটার্স অর ইমেল, এটাও মোটামুটি পুরনো জিনিসপত্র। ইনফর্মাল লেটার কোনটা? যেখানে ফর্মালিটি নাই, বাবার বাবার কাছে ছেলের পত্র, বা তুমি ভাইয়ের কাছে তুমি পত্র লিখতেছো, বা বন্ধুর কাছে পত্র লিখতেছো, এটা যেখানে ফর্মালিটি মেনটেন করে লিখতেছে না। আর হচ্ছে ইমেল, দুইটা, এটা পরিচিত। এইটা সম্ভবত নতুন নাকি, এইটাও এসএসসিতে ছিল? একটু বলো তো 10 নাম্বারটা। অ্যানালাইজিং ম্যাপস, গ্রাফস অ্যান্ড চার্টস, এদিকে ছিল? অ্যানালাইজিং ম্যাপস, গ্রাফস আর চার্ট, গ্রাফ চার্টস বা ম্যাপস অ্যানালাইজ করা বা ব্যাখ্যা করা, এদিকে ছিল কিনা? না, এটা ছিল না, তাহলে এটা নতুন। তাহলে এটাও দাগ দিলাম। তাহলে যেটা নতুন এটা আমি রেড মার্ক করলাম, এটা বলতেছে অনেকে এটা নতুন। ওকে, 10 নাম্বার। এখানে 2 নাম্বারে যে এই জায়গাটা নতুন, এখানে 10 নাম্বারের জায়গাটা নতুন।
তারপর অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ অর পোয়েমস, এটাও মনে হয় নতুন সম্ভবত। পোয়েম অ্যানালাইসিস করা, একটা কবিতা দিবে, একটা স্টোরি দিবে, এটা অ্যানালাইসিস করা। এটা কিন্তু সামারি না, লুক এট দেয়ার, সামারি কিন্তু আলাদা, সামারি কিন্তু আলাদা আছে। আর এখানে একটা শর্ট স্টোরি অথবা পোয়েম অ্যানালাইসিস করা বা অ্যাপ্রিসিয়েট করা, ইভালুয়েট করা বা ব্যাখ্যা করা, এটাও মনে হয় নতুন, তাই না? এটা কি ছিল? না এটা না, এটাও নতুন। তাহলে তাহলে মোটামুটি আমি যদি দেখি তাহলে কোনটা কোনটা, ওদিকে দেখো ফ্লোচার্ট, ফ্লোচার্টটাই আসে নর্মালি, ইনফরমেশন ট্রান্সফার ওরকম দেয় না, খুব কম। ধরো তুমি যদি বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করো বা দেখো বা বিভিন্ন কলেজের প্রশ্ন দেখো, দেখো মোটামুটি 95%ই তোমার ফ্লো চার্ট দিছে, বাকি 5% হয়তো তোমার ইনফরমেশন ট্রান্সফার দিছে। হ্যাঁ, তো ফ্লো চার্টটা দেখা যাচ্ছে। তাহলে এখানে আমি যদি চিন্তা করি তোমার এসএসসির সাথে এইচএসসির গ্যাপটা কত, তাহলে 10 ফ্লো চার্টের নতুন এখানে দেখা যাচ্ছে। তারপরে অ্যানালাইজিং গ্রাফস অ্যান্ড চার্টস, এখানে হচ্ছে আরেকটা 10। তারপরে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ অ্যান্ড পোয়েম, এটা হচ্ছে 8। তাহলে 10 10 20 আর 28। তার মানে এসএসসির সাথে এইখানে দেখতে পাচ্ছি 28 মার্কের একটা গ্যাপ আছে, ক্লিয়ার? আর বাকিগুলো তুমি মোটামুটি করে আসছো, এসএসসিতে করে আসছো, এখনো তো ইন্টারে তো আছি, এটা ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার কিনা সবাই বলো। 5 নাম্বার ছিল না, 5 নাম্বার কোনটা? উইদাউট ক্লোজ ছিল না? ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ শূন্যস্থান ছিল তো? একজন বলছে 5 নাম্বার নাকি ছিল না। 5 নাম্বার তো আমি দেখতে পাচ্ছি কোনটা, ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। উইদাউট ক্লোজ তো ছিলই নাকি, শূন্যস্থান পূরণ ছিল না? ছিল তো, ক্লু ছাড়া ছিল। আচ্ছা, তাহলে মোটামুটি এইটা হচ্ছে 28 মার্ক। সো আমি যদি এই যে কিছুদিন আগে তুমি এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, তো এসএসসির সাথে এইচএসসির গ্যাপটা কত? মোটামুটি 28 মার্ক। সেকেন্ড পেপারে কিন্তু আরও বেশি, সেকেন্ড পেপারের মধ্যে মোটামুটি আরও কয়েকটা আইটেম নতুন আসবে। সো মোটা থেকে আমি যদি বলি 200-র মধ্যে মোটামুটি তোমার 70-80, 70 থেকে 80 তোমার বা 90, কিছুটা 90 চিন্তা করতে পারো, মানে মোটামুটি 50% এসএসসির সাথে এইচএসসির 200 মার্কের মোটামুটি 50% তোমার কি ভেরিয়েশন আছে, একরকম না, 50% ডিফারেন্ট আর কি। এটা এই হচ্ছে মোটামুটি অবস্থা। আচ্ছা, সেকেন্ড পেপারে ছিল অনেকে বলতেছে নাকি এটা, ঠিক আছে সমস্যা নেই। তাহলে এবার চলো একটা স্যাম্পল কোশ্চেন দেখি। এই যে একটু আগে দেখলাম, যে একটু আগে যে আমরা পুরো 100 মার্কের রোডম্যাপটা দেখলাম কীরকম আছে, তো একটা কোশ্চেন দেখি, স্যাম্পল কোশ্চেনটা কীরকম হয়। এই যে একটা প্যাসেজ থাকবে, এটা টেক্সট বুক থেকেই দিবে, এটা টেক্সট বুক থেকে এরকম প্যাসেজ দেয়। তারপরে যে দেখো এমসিকিউ 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 দেয়, এগুলোতে এমসিকিউ দেয়, এগুলো এমসিকিউ সব কিছুতেই। তবে একটু কথা আছে, বোর্ড পরীক্ষায় আমি জানি না এসএসসিতে তুমি এমসিকিউ কেমন পাইছো। বোর্ড পরীক্ষায় দেখা যাচ্ছে 5টার মধ্যে 2-3টা কিন্তু 1 থেকে 2টা, সরি 2-3 না, 1 থেকে 2টা তোমার কি আসে, গ্রামার রিলেটেড প্রশ্ন আসে। যেমন এই লাইনের মধ্যে এটা কোন পার্ট অফ স্পিচ, এই লাইনের মধ্যে কি জিরান্ডা পার্টিসিপল, এই লাইনটার মধ্যে এটা কি ক্লজ না ফ্রেজ, এরকম কিন্তু প্রশ্ন আসে কোথায়, এমসিকিউতে। তারপরে যে দেখো প্রশ্ন, 5টা প্রশ্ন আছে, 5 দুগুণে 10, এখানে উত্তর দেওয়া আছে এগুলাতে। তারপরে যে এটাও আরেকটা প্যাসেজ টেক্সট বুক থেকে নেওয়া। এই প্যাসেজে তোমার ফ্লোচার্ট বানানো, ফ্লোচার্টগুলো যেরকম থাকে, একটু স্যাম্পলগুলো একটু দেখে নাও। মানে ফ্লো চার্ট বানানোর ব্যাপারটা কি, এটা তো ডিটেলস আমরা পড়াবো, জাস্ট এখন এই মুহূর্তে একটু বলে দিই। ফ্লো চার্ট মিনস ফ্লো অফ ইনফরমেশন, একটা ইনফরমেশনের ফ্লো হবে। যেমন দেখো এই যে একটা প্যাসেজ, এটা একটা প্যাসেজ, এই প্যাসেজের প্রথমে একটা পার্ট দেওয়া আছে, এখানে কি দেখতে পাচ্ছ, এটা সংস রিফ্লেক্টিং রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ। রুরাল মানে হচ্ছে গ্রামীণ, আর রিভারাইন মানে হচ্ছে তোমার নদীমাতৃক, মানে নদী মানে নদী রিলেটেড, ওই জায়গাটাকে রিফ্লেক্ট করে। তো এটা হচ্ছে তোমার এই প্যাসেজটার মধ্যে কোনো একটা জায়গাতে এই কথাগুলো উল্লেখ আছে। এই যে দেখো এখানে আছে রিভার্স রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ, এই যে এখানে। তাহলে এটা তো একটা ফ্লো চার্ট, ফ্লো চার্ট মানে ফ্লো অফ ইনফরমেশন। এটা কোথায় আছে দেখতে পাচ্ছ, প্যাসেজের শুরুতেই আছে। তো তারপরের যে কথাগুলো এখানে কি বলছে, মেক এ ফ্লো চার্ট হাইলাইটিং দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ সোশিও কালচারাল লাইফ অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য ফোক মিউজিক। ফোক মিউজিক মানে লোকসঙ্গীত, লোকসঙ্গীতের মধ্যে তোমার আর্থসামাজিক যে অবস্থাটা রিফ্লেকশন হয়েছে, এটা প্রতিফলিত হয়েছে, ওইটার ইনফরমেশনগুলো দেওয়া। সেই ইনফরমেশনগুলো আমি কেমনে দিব, এই প্যাসেজ থেকে দিব, তো এটা সিরিয়াল মেনটেন করতে হবে। যেমন দেখো নাম্বার 1 এখান থেকে শুরু, তার মানে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 সবগুলো কি এটার পরে হবে, কিন্তু পরে 2, 3, 4, 5, 6 ভাবে সিরিয়াল মেনটেন করে দিতে হবে। এখানে লেখার সিস্টেম আছে, লেখার সিস্টেম ফলো না করলে কিন্তু একদম 0 দিয়ে দেয়। এটা কিন্তু অনেক হইলে পুরো অঙ্কের মতো মার্ক, একদম পুরো 10-এ 10, আর না হলে কিন্তু মার্ক কেটে দেবে। কিন্তু এটা সিস্টেম শিখাবো আমরা এটা। তাহলে মোটামুটি বুঝছো কিনা বলো, ফ্লো চার্টটা কি। আবার বলি, ফ্লো চার্টটা হচ্ছে কোনো একটা প্যাসেজ দিবে, এই প্যাসেজের কোনো একটা পার্ট উঠাই দিবে, এই পার্টের পরের যে তথ্যগুলা দেওয়া এবং সেটা সিরিয়ালি দেওয়া, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি মেনটেন করে দেওয়া,
সে ফর এক্সাম্পল প্রথমটা কি দেওয়া আছে, সংস রিফ্লেক্টিং রুরাল অ্যান্ড রিভার অ্যান্ড লাইফ, এটা কি একটা নাউন ফ্রেজ, পড়া বইগুলা নাউন ফ্রেজ দেওয়া আছে, তাহলে 2 3 4 5 6 সবগুলো নাউন ফ্রেজ দিয়ে দিতে হবে। এখানে ধরো 1 নাম্বারটা কি দেওয়া আছে, 2 প্লাস ভার্ব দিয়ে দিছে, বাকি সবগুলো 2 প্লাস ভার্ব দিয়ে দিতে হবে এরকম। তো গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি বা গ্রামাটিক্যাল ফ্যাক্টরগুলো এখানে মাথায় রাখতে হবে, রেখে তারপর এটা পূরণ করতে হবে আর কি। এনিওয়ে তাহলে একটু বলে দিলাম এটা। তারপরে চলো এই যে দেখো উত্তরগুলো দিছে এখানে, এখানে উত্তরগুলো এইভাবে দেওয়া লাগবে, তোমার বক্স আকারে এঁকে এঁকে তোমার দেওয়া লাগে, পুরো অঙ্কের মতো মার্ক হইলে ফুল মার্ক আর কি এটা। আচ্ছা, তো তারপরে এই যে ফ্লো চার্টের সাথে সাথে আরেকটা জানি কি ছিল, ওই যে এটা কিন্তু তোমরা এসএসসিতেও করেছিল মনে আছে, একটা আনসিন প্যাসেজ আসতো, সে আনসিন প্যাসেজের 5টা তথ্য লুকানো ছিল, সেই লুকানো তথ্যগুলো খুঁজে বের করে, এখানেও সেম এই প্যাসেজটা সিন প্যাসেজের তোমার 10টা তথ্য এখানে লুকানো এই টেবিলটার মধ্যে, ওইগুলো বের করে ফেলা। এটা তুমি এসএসসিতে করে আসো, ইভেন এসএসসিতে করেছো তো তোমার আনসিন প্যাসেজের, কিন্তু এখানে তুমি যদি এইচএসসিতে যদি আসে তাহলে সেটা সিন প্যাসেজের আসবে। ওকে, তো এখানে গুরুত্বপূর্ণ কোনটা দেখা যাচ্ছে, এটাই সবচেয়ে বেশি তুমি পাবা এই ফ্লো চার্টটা আর কি। তারপরে চলো দেখতে পাচ্ছি এখানে এটা টেক্সট বুক থেকে নেওয়া ছোট্ট একটা প্যাসেজ, এটা কি করা, এটা সামারি বের করা, 10 মার্ক থাকবে এটা, এখানেও ভালো মার্ক। এটা লেখার কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো ভালো করে ফলো করলে এখানে ভালো মার্ক পাওয়া অনেক সহজ হয়ে যাবে আর কি এটা। তারপরে দেখো এখানে উইথ ক্লোজ, উপরের মধ্যে তোমার ইয়ে দেওয়া থাকবে, শব্দ দেওয়া থাকবে 10টা শব্দ, এগুলোতে কোনো চেঞ্জ করা লাগতে পারে, আবার চেঞ্জ নাও লাগতে পারে, অনেক কিছু হইতে পারে আর কি। এটা চেঞ্জ লাগতে পারে, তো যেমন যে অ্যাভয়েড, দেখো এই যে দেখো এখানে অ্যাভয়েড আছে, এটা কি বলছে আনঅ্যাভয়েডেবল, তার মানে অনেক শব্দ এখানে চেঞ্জ করা লাগবে, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি মেনটেন করতে হবে, শব্দের অর্থ ঠিকঠাক করে রাখতে হবে বাক্যের মধ্যে কনটেক্সটে, সব কিছু ঠিকঠাক করেই তোমার এটাকে চেঞ্জ করতে হবে বা অনেক কিছু, তো হুবহু যে সেম থাকবে এরকম না, অনেক শব্দ দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে এনে, তো 5টা। তারপরে পেজে আবার দেখা যাচ্ছে, আবার দেখতে পাচ্ছ আরো 5টা। মাইক্রোফোন এখানে যে সিঙ্গুলার দেখতে পাচ্ছ, এখানে প্লুরাল, তার মানে এখানে বেশ চেঞ্জ হবে কিন্তু বুঝাই যাচ্ছে। তারপরে দেখো একদম পুরাপুরি আনসিন একদম পুরা 10টা, এটা একটু কঠিন আসে, এটা টেক্সচুয়াল বা নন টেক্সচুয়াল দুটোই হয়, মেইনলি নন টেক্সচুয়ালি হয়, টেক্সটের বাইরে থেকেই মেইনলি আসে, বাট মাঝে মাঝে টেক্সট থেকেও দেয়, খুব কম আর কি এটা, বাট নন টেক্সচুয়াল বেশি দেয়। টেক্সটের বাইরে থেকে দিচ্ছে দেখা যায়, এটা মনে হয় না, এটা সম্ভবত ড্রিম, তো ড্রিমের টেক্সট থেকেই দিচ্ছে আর কি এটা, তো দিতে পারে টেক্সট থেকে দিতে পারে, টেক্সটের বাইরে থেকে দিতে পারে, তার মানে টেক্সট বুকটা খুব ভালো করে পড়তে হবে, এটা হচ্ছে মেইন কথাবার্তা। ফার্স্ট পেপারে ভালো করা, ইন্টারে ফার্স্ট পেপারে ভালো করা মানে টেক্সট বুকটা একদম থরলি পড়তে হবে, কারণ এই যে দেখো টেক্সট বুক থেকে কি আসে, টেক্সট বুক থেকে এমসিকিউ আসে, অ্যান্সারিং কোশ্চেন আসে, তারপর ফ্লো চার্ট আসে, সামারি আসে, শূন্যস্থান আসে, আবার রিঅ্যারেঞ্জও আসতে পারে, মানে অনেকগুলো আইটেম তোমার টেক্সট বুকের যে প্যাসেজগুলো সেখান থেকে আসে, তার মানে প্রত্যেকটা প্যাসেজ খুব ভালো করে পড়তে হবে, শুধু বাংলা অর্থ না, ইন ডেপথ এখানে কি কি আছে, গ্রামাটিক্যাল ব্যাপারগুলো কি আছে সেগুলো সহ পড়তে হবে কিন্তু। পড়ানোর সিস্টেম দেখাবো একটু পরে, ওয়েট করো। তারপরে দেখতে পাচ্ছ এটা তো রিঅ্যারেঞ্জ, জানো এটা কেমনে অ্যান্সার করা লাগে, 10টা রিঅ্যারেঞ্জ এইভাবে অ্যান্সার করতে হয়। তারপরে যে অ্যান্সারিং কোয়েশ্চেন, যে ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল, এটা এরকম 5টা প্রশ্ন দিয়েছে, এটা দিয়ে তোমার উত্তর করে করে তোমার একটা প্যারাগ্রাফ রচনা করতে হবে খাদ্যে ভেজালের। তারপর একটা স্টোরি, ওয়ান্স আপন এ টাইম অ্যাক্রো ওয়াজ ভেরি থার্স্টি, এটা মোটামুটি দেখতে পাচ্ছ এটা কমন, বাট ইন্টারের আমি যদি প্রশ্ন অ্যানালাইসিস করি দেখতে পাচ্ছি বেশ ভেরি মাচ আনকমন স্টোরিগুলাই দেয়, মানে তোমাকে নতুন করে রিমেক করতে হবে, আগের যে স্টোরি সেই স্টোরি দিলে হবে না, মানে নতুন করে বানাইতে হবে আর কি, তারাও পরীক্ষায় দেয় একদম নতুন, মানে একটা ফ্রি হ্যান্ড রাইটিং বা মুক্তভাবে লেখার অভ্যাস থাকা লাগবে এখানে এটা। তারপরে যদি দেখি এখানে যে একটু বললাম ইমেল, সাপোজ ইউ আর রাতুল, রাইট অ্যান ইমেল টু ইউর ইয়াঙ্গার ব্রাদার নারেটিং দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ডেইলি, যে ইনফর্মাল এটা। তারপর সাপোজ ইউ আর সাইম অর সামিয়া, you and your parents went to Chittagong by train a few days ago. You wish to share this new experience with your friend Abrar or Ranika. Write a letter to your friend sharing the experience of the train journey that you made. তোমার পার্সোনাল জার্নি বাই ট্রেন, এটা তোমার বন্ধু বা বান্ধবীর সাথে তুমি শেয়ার করবা আর কি এটা। এটা তোমার দেখতে পাচ্ছ এটা ইনফর্মাল লেটার। তারপরে এই যে এটা নতুন, অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে, এই যে দেখো এরকম একটা গ্রাফস এন্ড চার্ট দিবে, এটা দেখো একটা গ্রাফ 2014 সালে দেখতে পাচ্ছ এখানে কি করছে, মোবাইল ফোন ইউজার্স, এটা হচ্ছে মোবাইল ফোন ইউজার, এটা হচ্ছে ইন্টারনেট ইউজার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোবাইল ফোন ইউজার, 2014-তে মোবাইল ফোন ইউজার ছিল কত, 115 এরকম টাইপের কিছু, তারপরে 15 হচ্ছে তোমার ইন্টারনেট ইউজার। তারপরে দেখো এখানে 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 কি করছে, এখানে বাড়ছে এখানে কমছে, তো এগুলো ডিসক্রাইব করা, এটাও লেখার সিস্টেম আছে, সিস্টেম দেখাবো, 5টা স্টেপ ফলো করা লাগে। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা, তোমরা কেউ যদি আইএলস দাও, দেশের বাইরে যদি পড়তে যেতে তো অনেক আইএলস দেয়, আইএলসের মধ্যে কিন্তু এটা রিটেন পার্টের মধ্যে এটা কিন্তু থাকে, এই গ্রাফস এন্ড চার্টস দিবে, গ্রাফস এন্ড চার্টস ব্যাখ্যা করা বা অ্যানালাইসিস করা, এটা তো এটা লেখার কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো ফলো করলে খুব ভালো মার্ক পাওয়া এখানে খুব পসিবল। তারপরে যদি দেখি এখানে একটা, এই যে একটু আগে বললাম না যে রাইটের থিম,
একটা কবিতা দিবে, তোমার টেক্সট বুক থেকে দেয় মেইনলি। তো টেক্সট বুক থেকে একটা কবিতা দিছে, কবিতা তোমার এটাকে এক্সপ্লেন করা বা ব্যাখ্যা করা, এটাকে অ্যাপ্রিসিয়েট করা, এটা মেইন থিম লেখা, সামারি না। সামারি এবং থিমের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এগুলো সব ডিটেলস পড়াবো, কেমনে লেখা লাগে, কি করতে হয়, সবগুলো ডিটেলস পড়াবো, টেনশন নেওয়ার কিছু নাই। এখন জাস্ট একটু দেখতে থাকো যে কী কী আছে নতুন জিনিসপত্র, রিল্যাক্স। হ্যাঁ, একটু রিল্যাক্সে থাকা লাগবে, এখন কিন্তু প্যারা নেওয়া যাবে না। এখন মোটামুটি এই তোমার লাইফে, হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষের জীবনে এসএসসি পরে যে সময়টা, এই সময়টা কখনোই আসবে না আনটিল সে যদি আবার ফেল না করে। ফেল করলে তো আবার অনেক সমস্যা হয়, ফেল করলে তো আবার অনেক কথাবার্তা শুনতে হয়। সো আমি চিন্তা করলাম সবাই পাস করবে ইনশাল্লাহ, ভালো রেজাল্ট নিয়ে পাস করবে। তো এই যে সময়টা তুমি কিন্তু আর জীবনে পাবো না। সো এখন ওই রকম প্যারা না নিয়ে এনজয় করা, সময়ের সাথে এনজয় করা, যেভাবে সময় যাচ্ছে গো থ্রু করা। ওকে, কোশ্চেন প্যাটার্ন কি চেঞ্জ করা হয়েছে? না, এটা আগে যেরকম ছিল ওরকমই ছিল। না, ইংলিশ টেক্সট বুক কি এনসিটিভি থেকে দেয়? এনসিবি থেকে একটা টেক্সট বুক আছে ফার্স্ট পেপারের জন্য, ওইটা কিনতে হয় মনে হয়, বাজার থেকে কিনতে হয় আলাদা করে। তো এটা পড়লেই হবে। আর তোমরা যারা আমাদের সাথে এই প্রোগ্রামে যারা জয়েন করেছো বা ভর্তি হয়েছো, তারা বই পাবা আলাদা, প্যারালাল টেক্সট বলে এটাকে। তো পেপার ওয়ানের জন্য ওই যে পুরা যে বই, পুরা ডিটেলস, পুরা সব কিছুর জন্য বই পাবা। পেপার টুর জন্য আলাদা করে বই পাবা। তোমরা যে যেখানে ভর্তি হয়েছো, নিকটস্থ যে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চে যোগাযোগ করবো, অতি শীঘ্রই আশা করি বই পেয়ে যাবা। ওকে, সো আর কোনো প্রশ্ন আছে কিনা এখানে? তাহলে আমরা মোটামুটি আমরা দেখলাম ফার্স্ট পেপারের মধ্যে কী কী ধরনের প্রশ্ন আসে। এবার মেইন পড়াতে আমরা চলে যাবো, বাট তার আগে আমরা একটা মিনিট একটু শুনি যে কোনো ধরনের কোয়েরিজ আছে কিনা তোমাদের। অ্যাংশাস মানে উদ্বিগ্ন হয়ে করা, মানে কিছু হবে আসলে এই সময় তুমি আর জীবনে পাবা না তোমার লাইফে। হ্যাঁ, সো রেদার ফলাফল যা আছে ওটাকে ওই সারি থাকতে দাও, হতে দাও, রেজাল্ট হতে দাও, তুমি তোমার মতো লাইফটাকে এনজয় করো। আর স্পেশালি যারা ঢাকায় পরীক্ষা দিবা, ঢাকার যে সেন্ট জোসেফ, হলিক্রস, নটরডেম এগুলোতে পরীক্ষা দিবা, একটু মানে ব্রেন টেন খোলা রাখো আর কি এটা। কারণ একদম পুরা স্লিপিং মুডে চলে গেলে একদম পুরা সমস্যা আছে। কারণ একটু অ্যাক্টিভ মুডে না থাকলে রেজাল্টের পর তো একটা পরীক্ষা হয়ে যাবে। এই পরীক্ষাটা তো অনেক বড় একটা কিন্তু পরীক্ষা, পুরা দেশ থেকে সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্টগুলো আসা এই জায়গায় ফাইট করবে। সো স্লিপিং মুডে চলে গেলে আসলে একটু খুব কঠিন হয়ে যাবে। তো অ্যাক্টিভ মুডে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। আর যারা প্যারালাল টেক্সটে না নিয়ে ভর্তি হয়েছে সমস্যা নাই, আমাদের যে স্লাইডগুলো মোটামুটি পারফেক্ট, তুমি স্লাইডগুলো ভালো করে পড়তে পারলে গুড এনাফ। আদিপ, এগুলো নিয়ে আসলে টেনশন করার কিছু নেই, রেজাল্ট তো রেজাল্টের মতোই হবে, ইন্টারে কী হবে না হবে এগুলো ভাবনা। আমি বললাম প্লিজ আপু ভাইয়েরা একটা কথা শোনো, তোমার জীবনে এই এসএসসির এই সময়টা আর তুমি আর কখনই পাবে না, সিরিয়াসলি। ইন্টারে যাও, ইন্টারের পর যে 2-3 মাস এটা কিন্তু একদম পুরো লাইফ হেল করে ফেলাবে, কারণ তখন অ্যাডমিশনের চাপ থাকবে। হয়তো বুয়েট না হলে মেডিকেল, না ঢাকা ভার্সিটি, বিভিন্ন দিকে তুমি যাবা, বিভিন্ন দিকে ইয়ে করতে পারবে। তো কিন্তু এই এসএসসির 2টা মাস এইটা কিন্তু আর পাবা না। সো একটু রিল্যাক্স থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। আমি যদিও জানি, কারণ আমি যত কিছু রিল্যাক্সের কথা বলি, রিল্যাক্সে থাকা আসলে সম্ভব না। অনেক কথা বলবে, অনেক রেজাল্ট চলে আসবে, অনেকের উদ্বিগ্নতা থাকবে, অনেক কিছুই থাকবে। বাট যতটুকু সম্ভব একটু এনজয় মুডে থাকাটা আর কি গুরুত্বপূর্ণ। টেক্সট বুক স্কুলে, সরি কলেজে যখন বলবে তখন, এখন আর ওই মুহূর্তে বইটই কোনো কিছু কেনার দরকার নেই। যারা প্যারালাল টেক্সট না নিয়ে ভর্তি হচ্ছে সমস্যা নেই, স্লাইডগুলো ভালো করে পড়লেই হবে। আমার পড়াশোনা শেষ, আমি একটা অশিক্ষিত মানুষ। পরিচয় তো আমি তো ইংলিশ ভার্সন না, ইনজাস্টিস। আচ্ছা হ্যাঁ, থাকা উচিত ছিল ফাইরুজ। আচ্ছা, আদিত্য বলতেছো ক্লাস রুটিনটা ভালো না। আচ্ছা আদিত্য, কি করলে ভালো হইতো একটু বইলো, যে টাইমটা কোনো সমস্যা কিনা। বারবার অনেকেই ভয়েসে কথা বলতেছে, ভয়েস নাকি লো। আচ্ছা, আমার সাউন্ড কি সমস্যা হচ্ছে? বেশ কয়েকজন স্টুডেন্ট বলতেছে সাউন্ড নাকি লো। ওকে, সাউন্ড ক্লিয়ার তো অনেকেই বলতেছে, আবার কয়েকজন বলতেছে সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, একটা আমরা পোল লঞ্চ করতেছি, বা একটা পোল লঞ্চ করো যে কাদের কাদের সাউন্ড ভালো আর কাদের কাদের সাউন্ড ভালো না, শুনতে পাচ্ছ যারা যারা। আমি যদি একটু পোল দেই, এ যারা শুনতে পাচ্ছ সাউন্ড সাউন্ড ওকে, সাউন্ড ওকে যারা, তারা এ চুজ করবা, যারা বি নট ওকে, বিতে দেখি একটু, আমরা একটু এটা দেখি ফোনে অনেক কম শোনা যাচ্ছে নাকি, না এরকম তো হওয়ারই কথা না। আচ্ছা, সার্ভার ওয়ানে নাকি ডিস্টার্ব করতেছে, আদি বলতেছে সার্ভার টু নাকি ওকে। সার্ভার একটু চেঞ্জ করে দেখো, দেখতে পারো কোনটা। এ বি দুটোই দেখতে পাচ্ছি।
আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছে আমার পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে আমি উদ্ভাস যতগুলো টিচার আছে না সবচেয়ে লো প্রোফাইল, সবচেয়ে খারাপ একটা স্টুডেন্ট। খারাপ একটা স্টুডেন্ট ছিলাম, খারাপ একটা টিচার এখন। ইংরেজি কি তেমন কিছুই পারি না, বাট চেষ্টা করবো ওরা কি তোমাদেরকে শেখানোর জন্য আর কি। এই ওকে, ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি। সাউন্ডের সাউন্ড বি। ওকে, এ বি দুটোই আছে, দুটোই আছে। ঠিক আছে, তাহলে পরে চলো পড়াশোনা তাহলে শুরু করি। এতক্ষণ যাবত আমরা কি দেখলাম? এতক্ষণ যাবত দেখলাম আমরা এইচএসসিতে কি কি ধরনের টপিক আমরা নতুন পাচ্ছি ইন কম্পারিজন টু দ্য এসএসসি। মোটামুটি দেখতে পাচ্ছ কত কত মার্ক জানি দেখলাম আমরা শুরুতে, কত মার্কে দেখলাম এই যে এসএসসির সাথে ইন্টারের গ্যাপটা কত, 25 না সরি 28, 10 10 20 আর 28, 28। আর সেকেন্ড পেপারে মোটামুটি আরও এরকমই আরও বেশি পাবা, দ্বিগুণের বেশি। তো মোটামুটি তাহলে কত 200 মার্কের মধ্যে প্রায় 100 মার্কের মতো তোমার এসএসসির সাথে ইন্টারের আর কি গ্যাপ। তো চলো তাহলে একটা প্যাসেজ নর্মালি আজকে আমরা পেপার ওয়ানের মধ্যে প্রথমে একটা প্যাসেজ পড়বো। একটা প্যাসেজ কীভাবে পড়তে হয় এইচএসসিতে, একটা প্যাসেজ আমি কেমনে পড়বো, কীভাবে পড়বো, শুধু শব্দের অর্থ কি ফোকাস করবো না, ওরকম না। শুধু শব্দের অর্থই না, ইন ডেপথ একটা প্যাসেজ কীভাবে টপ টু বটম ভালো করে পড়া লাগে বা পড়তে হবে, কোন বেসিসে পড়তে হবে সেটা আমি ভালো করে দেখাবো। তো চলো শুরু করি আজকে। তো ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে দেখতে পাচ্ছ ইউনিট 1 এডুকেশন অ্যান্ড লাইফ, এটা হচ্ছে লেসন 1 শিক্ষা এবং জীবন। আচ্ছা, তো প্রথমত এই ভালো করে তাকাও, একটা জিনিস একটা কথা বলি, অনেকে এগুলো হয়তো অনেকে খেয়াল করো না। দেখো এটি কিন্তু এই যে লেসনটার নাম এডুকেশন অ্যান্ড লাইফ, শিক্ষা এবং জীবন। আমরা অনেকে স্টোরি লিখতাম, স্টোরির শিরোনাম লিখতাম না, প্যারাগ্রাফের শিরোনাম লিখতাম, কিন্তু এগুলো লেখার কিন্তু একটা ধরন আছে। অনেকে আমরা এই ধরন না করে আমরা হুটহাট করে লিখে দিই, কিন্তু এই হুটহাট করে লিখলে এরকম হবে না। হ্যাঁ, লেখার কিন্তু একটা ধরন আছে। খেয়াল করে দেখো এখানে এই যে যে প্যাসেজটা আছে, এটা যে শিরোনামটা, এটা এডুকেশন অ্যান্ড লাইফ, শিক্ষা এবং জীবন। দেখো এডুকেশনের ইটা কিন্তু ক্যাপিটাল, এখানে লাইফের এলটা কিন্তু ক্যাপিটাল, আবার এ কিন্তু এবার স্মল। কারণটা কি? তো তার মানে একটা শিরোনামে, কোনো লেখার শিরোনামে, কোনো স্টোরির শিরোনামে বা কোনো রিপোর্ট রাইটিংয়ের শিরোনামে, রিপোর্ট রাইটিং পাবা ইন্টারে আছে সামনে, হুট করে একটা শিরোনাম লিখলেই হবে না, লেখার কিছু ধরন আছে। ধরনটা কি কেউ বলতে পারবা? যেখানে দেখতে পাচ্ছ এটা ক্যাপিটাল আছে, এটা ক্যাপিটাল, এটা স্মল, কারণটা কি আসলে, কি হইলো আসলে না এটা? হুম, কারণটা কি আসলে? আচ্ছা, গুড, অনেকে জবাব দিছো। তো একটা শিরোনামের মধ্যে প্রায় সকল কিছু তোমার ক্যাপিটাল দেওয়া লাগবে। তিনটা তিনটা জিনিস তুমি স্মল দিতে পারবা। কি কি? তিনটা জিনিস তুমি স্মল দিতে পারবা। একটা হচ্ছে তোমার আর্টিকেল, আর্টিকেল, একটা হচ্ছে প্রিপোজিশন, আর হচ্ছে কনজাংশন। এই তিনটা আবার রিপিট করতেছি। তুমি যখন একটা কি শিরোনাম লিখবা, সেটা কোনো স্টোরির শিরোনাম বা কোনো রিপোর্ট রাইটিং শিরোনাম, তখন তুমি এই তিনটা স্মল দিতে পারবা। কোন তিনটা? স্মল লেটার। এই তিনটা স্মল লেটার দিতে পারবা। সেটা কোনটা কোনটা? দেখো আর্টিকেল, প্রিপোজিশন হচ্ছে কনজাংশন। খেয়াল করে দেখো এখানে অ্যান্ড কিন্তু একটা কনজাংশন, তো এই কারণে স্মল হয়েছে এটা। তো তুমি তোমার হাতের কাছে যদি বই থাকে, ইন্টারের বই থাকে বা যে কোনো বই থাকে, তুমি শিরোনামগুলো একটু তাকায় দেখো তো কেমনে লেখে। সিস্টেম আছে কিন্তু, হুট করে কিন্তু সবগুলা ক্যাপিটাল দিয়ে শুরু করে না আসলে এটা। হ্যাঁ, এটা শুরু হয়েছে দিকে এখানে ক্যাপিটাল দিচ্ছে, কিন্তু এটা তো শুরু হয় না। তারপরে এখানে এল কেন ক্যাপিটাল দিচ্ছে, কারণ কি? কারণটাই সেটা সেম। একমাত্র তুমি শিরোনামের মধ্যে কি করতে পারবা? আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, এই তিনটা স্মল দিতে পারবা। আদারওয়াইজ অন্য যে শব্দগুলো তুমি শিরোনামের মধ্যে ইউজ করবে সবগুলো ক্যাপিটাল হইতে হবে। স্টার্টিং লেটার ক্যাপিটাল দেওয়া লাগবে, নাহলে কিন্তু মার্ক কাটা যাবে। ইন্টারে কিন্তু মার্ক, জানি না এসএসসিতে কি হয়, ইন্টারে কিন্তু মার্ক কাটা যাবে এই জায়গাটা। মনে থাকবে কি বলছি? তাহলে আবার বলতেছি, প্রিপোজিশন, কনজাংশন এবং আর্টিকেল, এই তিনটা কেবলমাত্র স্মল দিতে পারবা। কোথায়? কোনো কিছু শিরোনাম তুমি যখন লিখতে যাবা। আদারওয়াইজ অন্য সকল কিছু তোমার ক্যাপিটাল দেওয়া লাগবে। তুমি বাক্যের না, শিরোনামের শুরুতে থাকুক বা পরেই থাকুক, যে কোনো জায়গায় থাকুক, অবশ্যই দিকে খেয়াল রাখতে হবে। এইগুলা ক্যাপিটাল দিলেও ভুল হবে, মার্ক কাটা যাবে। কিন্তু ইন্টারে কিন্তু মার্ক কাটা যাবে এগুলোতে, কারণ ইন্টারে মার্ক কাটা যাবে। তারপরে এইচএসসির পরে তুমি যখন অ্যাডমিশনে যাবে, অ্যাডমিশন তো এগুলো লেখা লাগবে, ফ্রি হ্যান্ড রাইটিং অনেক কিছু লেখা লাগে, তখন কিন্তু এগুলো তো ধুমে জিরো দেয়।
ধুমায় কেন জিরো দেয়? এইচএসসি পাস করে একটা স্টুডেন্ট ক্যাপশন লিখতে পারে না, একটা টাইটেল লিখতে পারে না ঠিক করে, তো তারা দিয়ে আমার ইউনিভার্সিটি দিয়ে কি হবে? ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি যেখানে রিটেন নেয় কি হবে? একদম টাইটেল লিখতে পারে না, শূন্য, ভিতরে কি পড়ে দেখে না। হ্যাঁ, তো এই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখা লাগবে। তো যেটা বলতেছিলাম আমরা, এডুকেশনাল লাইফ, শিক্ষা এবং জীবন, এটা হচ্ছে দুইটাই কেন ক্যাপিটাল? কারণ দুইটাই নাউন, আর মাঝখানে অ্যান্ড একটা কনজাংশন, তাহলে আর্টিকেল, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন, এটা কোনো একটা শিরোনামের মধ্যে আমি স্মল দিতে পারবো, আর বাকি সকল যে ওয়ার্ডগুলো আছে সবগুলো কিন্তু ক্যাপিটাল দেওয়া লাগবে, না হলে কিন্তু মার্ক কাটা যাবে। ওকে ফাইন। তাহলে এবার চলো আমরা প্যাসেজটা কেমনে পড়বো। একটা স্টোরি, এটা একটা স্টোরি, তুতা কাহিনী নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা যদি বলি। আচ্ছা, তাহলে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ বার্ড, একদা এক সময় একটা পাখি বাস করতো। আচ্ছা, দেয়ার এটাকে কি বলা হয়? এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, INTRODUCTR, ইন্ট্রোডাক্টরি, এটা হচ্ছে দেয়ার, THERE, দেয়ার, আর এটা হচ্ছে হেয়ার, দুইটা জিনিস আছে। শুনে রাখো, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি। ইন্ট্রোডাক্টরি মানে কি? সূচনায়, কোনো বাক্যের শুরুতে যদি ইন্ট্রোডাক্টরি হেয়ার বা দেয়ার থাকে, এরপরে যে একটা ভার্ব হয়, এই যে একটা ভার্ব যে হয়, এই ভার্বের সাবজেক্ট কে? এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু হয়। এটা কি জানো? চ্যাট বক্সে বলো তো। এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব হয়। আমি আবার বলতেছি, কোন একটা বাক্যে তুমি যখন দেখো বাক্যটা শুরু হয়েছে হেয়ার অথবা দেয়ার দিয়ে, তারপর যে একটা ভার্ব হয়, এই ভার্বের সাবজেক্ট কিন্তু হেয়ার অথবা দেয়ার না, তারপর একটা, যেমন হেয়ার ইজ এ পেন, হেয়ার আর টু বুকস, এরকম, তাই না? যেমন আমি যদি বলি দেয়ার, বলতো এটা ইজ হবে নাকি আর হবে? টু বয়েজ, কোনটা হবে এখানে আসলে? দেয়ার ইজ টু বয়েজ নাকি দেয়ার আর টু বয়েজ, কোনটা? তাহলে এই যে আরটা যে কেন হইলো? ভেরি গুড, এখানে বলতেছো আর, অবশ্যই আর। তাহলে আরটা কেন হইলো? তাহলে কি বললাম? ইন্ট্রোডাক্টরি হেয়ার বা দেয়ার কোনো একটা বাক্য যদি থাকে, তাহলে সেটা সাবজেক্ট না, তারপরে যে থাকে তার সাথে ম্যাচটা করে আসলে ভার্ব হবে। সেম গোজ হিয়ার। এখানে লিভ যে হইছে, তাহলে এটা সাবজেক্টটাকে, এটা সাবজেক্ট কিন্তু এ বার্ড। তাহলে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ বার্ড, একটা পাখি বাস করতো। এটা গল্প, একটা স্টোরি, তোতা কাহিনী নাম এটা। তারপর ইট ওয়াজ আনলেটার্ড, লুক এট দ্য ওয়ার্ড আনলেটার্ড দিছে। এটা চাইলে কিন্তু এখানে অশিক্ষিত ইলিটারেট দিতে পারতো কিনা? শব্দচয়নকে ইংলিশে কি বলা হয়? ডিকশন বলে এটাকে। শব্দচয়ন, এটাকে ইংলিশে কি বলা হয়? ডিকশন, DICTR, ডিকশন। তাহলে দেখো, এখানে চাইলে কিন্তু ইলিটারেট দিতে পারতো, কিন্তু দিছে এখানে কি? আনলেটার্ড। তো অনেকেই বলে যে ভাই আমার তো ভোকাবুলারি অনেক স্ট্রং না, ভোকাবুলারি আমি স্ট্রং করতে চাই, কি করবো আসলে এটা? সো এটা খুব কমন একটা জবাব দেই। তুমি টার্গেট নাও আজকে থেকে, যে কি আমার এইচএসসির যে টেক্সট বুকটা আছে, টেক্সট বুকের কোনো শব্দ আমি পারবো না, এরকম যেন না হয়। আবার বলতেছি, এইচএসসির আমার ফার্স্ট পেপার যে টেক্সট বুকের কোনো শব্দ আমি যে পারি না, এরকম যেন না হয়। কারণ এখানে কিন্তু অনেক মানে আনকমন অনেক শব্দ কিন্তু এখানে দিছে। তো এইচএসসির টেক্সট বুকটা ভালো করে পড়ে ফেলে তোমার দুই দিকে সুবিধা। এক তো তোমার ভোকাবুলারি অনেক স্ট্রং হইলো, 2 নাম্বার একাডেমিক লাইফে তুমি এই ইন্টারের যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা ইন্টারের যে ফাইনাল পরীক্ষাটা, এখানে তুমি ভালো করতে পারো, কারণ টেক্সট বুকে তোমার ভালো করে পড়াস। তো 2 in 1। সো ভোকাবুলারি ভালো করতে হলে আগে টেক্সট বুকটা ভালো করে পড়ে ফেলো, তাহলে দেখবে দুইটা জিনিস সার্ভ হয়ে গেছে একসাথে আর কি, আলাদা করে পড়ার দরকার নেই। সো দেখো, ইট ওয়াজ আনলেট, এটা ছিল অশিক্ষিত মানে তোমার কি ছিল? অশিক্ষিত মানে বলতে পারো এটা ইলিটারেট, মানে ইলিটারেট শব্দটা পরিচিত আমরা। আচ্ছা, বাই দা ওয়ে, এই যে আমরা যখন পড়বো এটা কি করব? কয়েকটা জিনিস কিন্তু এখানে মাথায় রেখে এটা অ্যাপ্রোচ করবো আসলে। এটা কি কি? তুমি যদি এখন থেকে অভ্যাসটা ঘুরতে পারো, তাহলে কিন্তু অনেক বড় কিছু তুমি করে ফেলতে পারবা। তোমার হয়তো এটা অনেক খুব খুব ছোট্ট একটা জিনিস মনে হতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, খালি বাংলা অর্থ পড়বো না এরকম না। কি করতে হবে? অ্যাপ্রোচটা কেমনে? ধরো একটা যে শব্দগুলো, যে শব্দ ওয়ার্ড, এই শব্দের এটা কি লাগবে? এটা ভোক্যাবস পড়তে হবে। ভোক্যাবসটার মধ্যে এটা হচ্ছে সিনোনিম, আর এটা হচ্ছে অ্যান্টোনিম। শর্ট করে লিখলাম, একটা সিনোনিম আর অ্যান্টোনিম, এটা পড়তে হবে ওয়ার্ডের। তারপর ওয়ার্ডের পিওএস, শর্ট করে লিখতেছি আর কি কিটা। পিওএস মানে কি? এটা হচ্ছে পার্টস অফ স্পিচ ডিটেকশন, পার্টস অফ স্পিচ ডিটেকশন। এই দুটো যদি তুমি যে ঠিকঠাক করে পড়ে ফেলতে পারো, তাহলে তুমি অনেক দূরে এগিয়ে যাবা, আর কিছু লাগবে না আসলে। এটা ফার্স্ট পেপার টেক্সট বুকের যে শব্দগুলো আছে, গুরুত্বপূর্ণ শব্দগুলোর সিনোনিমস অ্যান্টোনিমস পড়ে ফেলা। 2 নাম্বার কি? এই শব্দের কি করা? পার্টস অফ স্পিচটা, এই শব্দটার মধ্যে এই যে তোমার একটা আনলেটার দেখলাম, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা পার্টস অফ স্পিচ ধরা। 3 নাম্বার সবচেয়ে ক্রুশিয়াল যেটা, 3 নাম্বার, এটা হচ্ছে ডেরিভেটিভস পড়া। এটা কি জিনিস জানি না, এটা পরিচিত কিনা? ডেরিভেটিভস কি জিনিস? একটা শব্দের এটা নাউন ফর্মটা কি, একটা শব্দের এটা ভার্ব ফর্মটা কি, একটা শব্দের
অ্যাডজেক্টিভটা কি এবং একটা শব্দের অ্যাডভার্বটা কি, মোটা দাগে চারটা। এই চারটা যদি তুমি পড়তে পারো, ডেরিভেটিভস একটা শব্দের, এই শব্দের নাউনটা কি, এটার ভার্বটা কি, এটার অ্যাডজেক্টিভটা কি, এটা অ্যাডভার্বটা কি, এটা পড়লে কি হবে? এই যে বললাম একটু আগে দেখছিলাম যে উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ, উইথ ক্লোজের মধ্যে অনেক শব্দ ছিল, এই শব্দগুলো তুমি চেঞ্জ করতেছো, তাহলে কিভাবে চেঞ্জ করতেছো? বক্সের মধ্যে শব্দটা ছিল নাউন, দেখা যাচ্ছে তুমি করতে গেলে একটা ভার্ব করা লাগতেছে, তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই শূন্যস্থানের মানে কৌশলগুলো রপ্ত করার জায়গাটাও কিন্তু আসলে এটা। তাহলে ফার্স্ট পেপার টেক্সট বুকটা তাহলে কেমনে পড়া লাগবে সেটা কি বুঝছো? চ্যাট বক্সে একটু বলো যদি বুঝতে পারো কি বললাম আমি। যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো, বুঝতে না পারলে অ্যান লেখো। ফার্স্ট পাস বলবো এটা 1, এটা 2, এটা 3। বুঝছো কি কি কিভাবে করতে হবে? রাইসা এই মুহূর্তে তুমি টেক্সট বুকটা ভালো করে পড়ো, অ্যাডমিশনের সময় নতুন তেমন নতুন তো কিছু জিনিস আসবেই, তখন এটাতে গিয়ে করতে পারো। এখন তাহলে এটা আগে শেষ করে ফেলো, টেক্সট বুকটা আগে করো। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে তাহলে আমি এটা ইয়েগুলো কই পাবো? ওকে, কোনো সমস্যা নেই। এই যে একটা স্লাইড যে দেখো, এই স্লাইডটা যে বানাইছে এটা আমরা দেখো, এই যে দেখো স্লাইডের এখানে কি করলাম, এদিকে তাকাও, দেখা যায় তো না? এই যে একটা প্যাসেজ একটা পড়বো আমরা, পুরোটা হয়তো পড়তে পারবো না সময় স্বল্পতার কারণে। পুরো প্যাসেজের দেখো গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা এখানে নিয়েছি, দেখছো? যে সামন একটা শব্দ নিলাম, শব্দটা কি, কোন পার্ট অফ স্পিচ? এটা একটা ভার্ব, বি মানে ভার্ব, বাংলা অর্থ কি? ডেকে পাঠানো। তো এই সামনের এটা সিনোনিমটা কি আছে, এটার অ্যান্টোনিমটা কি আছে? সো আলাদা করে কোনো কিছু পড়ার দরকার আছে কি? কোনো বইটা আলাদা করে খোলার দরকার আছে? বলো, চ্যাট বক্সে বলো। প্রথম দ্বিতীয়ত একই কাজ না? একই কাজ না, একটু পার্থক্য আছে। তারপর দেখো গুরুত্বপূর্ণ শব্দ ডেলিবারেট, এটা একটা ভার্ব, এক্সকিউজিট এটা একটা অ্যাডজেক্টিভ, স্ক্রাইব নাউন, ওয়াইফ ভার্ব, পার্সোনাল এটা একটা নাউন, ডিট্রাক্টর এটা একটা নাউন, স্ল্যান্ডার একটা নাউন, পারকুশন এটা একটা নাউন, স্কেয়ার্ড এটা একটা নাউন, টাফট এটা একটা নাউন। বাংলা অর্থ দেওয়া আছে, এটা সিনোনিমস দেওয়া আছে, এটা অ্যান্টোনিম দেওয়া আছে। পড়া সম্ভব না এখান থেকে? এখান থেকে পড়া সম্ভব না? আলাদা করে বই পড়ার দরকার আছে নাই? তো প্রত্যেকটা প্যাসেজ কিন্তু আমাদের এরকমই থাকবে, যে প্যাসেজগুলো আমরা একটা পড়াই দিব, যে প্যাসেজগুলো ধরাই দিব, যে প্যাসেজটা এমনি এমনি পড়বা, এটা গুরুত্বপূর্ণ শব্দগুলো এরকম দেওয়া থাকবে এখানে, এটার বাংলা অর্থটা কি, এটা কোন পার্ট অফ স্পিচ, তারপর এটার সিনোনিমস থেকে অ্যান্টোনিমস থেকে, এখানে অল ইন ওয়ান, এখানেই আছে সবকিছু। তোমার কাছে পড়া আর কিছুই না, সবকিছু গুছিয়ে দেওয়া একবারে আছে। হ্যাঁ, তো এরকম দেওয়া আছে সবগুলাই গুরুত্বপূর্ণ। তারপর পরে যে তুমি কি আছে প্রশ্ন প্রশ্ন আছে কিছু, প্রশ্নের পরে আমরাও কিছু দেখবো। ওকে, তাহলে চলো আগে আবার সেই প্যাসেজটা একটু পড়ে ফেলি, প্যাসেজটা খুব কুইকলি গো থ্রু করি। ইট স্যাং, এটা দেখো এটা গান গাইতো, ইট স্যাং SANG স্যাং, বাট কুড নট রিসাইট, কিন্তু এটা কিন্তু একটা কনজাংশন। আচ্ছা, ইংলিশ গ্রামারে একটু একটা জিনিস পড়াই। এই যে বাট শব্দটা একটু আগে দেখলাম আমরা, বাট এটা পার্টস স্পিচ তো 8টা, এটা তোমার 6টা পার্টস স্পিচ হয়, 6টা পার্টস স্পিচ হয়। কয়টা কয়টা বলতে পারো দেখি তো? এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ, ইন্টারের জন্য গুরুত্বপূর্ণ, স্পেশালি ইন্টারে পরে যেই অ্যাডমিশনের জন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ আর কি এটা। আচ্ছা, অনেকেই হয়তো বলতে পারো যে ইন্টারের সাথে আমি অ্যাডমিশন কেন পড়াবো? তুমি তো একটা মানুষ, আগামী 2 বছর পরে তোমার রোলটা চেঞ্জ হয়ে যাবে না? তুমি এখন এইচএসসির জন্য তোমার নিজের জন্য ফাইট করবা, আর 2 বছর পরে তুমি কি অ্যাডমিশনের পুরো দেশের সাথে ফাইট করবা। একটাই তুমি মানুষ, তোমার রোলটা চেঞ্জ হয়ে যাবে আর কি এটা। তো এটা কি বুদ্ধিমানের কাজ কি না, যে এখন এইচএসসিতে যে পড়া আছে এটা তো পড়বই, সাথে অ্যাডমিশন কি দেখবো নাকি দেখবো না? তোমরা যদি বলো মেজরিটি সেইটা বলবো আর কি। এটা যদি বলো না অ্যাডমিশন দেখার দরকার না, তাহলে অ্যাডমিশনের দেখবো না, এইচএসসি যেটা আছে এটাতে থাকবো। আর যদি বলো না এইচএসসির সাথে সাথে অ্যাডমিশনে তো কিছু আসে, সব তো আর আনকমন জিনিস অ্যাডমিশনে আসে না নতুন, যদি যেটা এখানেও আছে যেটা এখানে আছে কমন জিনিসগুলো দেখাই দিই, তাহলে তুমি দেখবে এগিয়ে গেছো অন্যদের দিক থেকে। এখন কি চাও আসলে এটা? কারণ আজকে প্রথম ক্লাস, আমরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আসছো, অনেক 3টা ক্যাটাগরি যদি আমি করি, এখানে যারা স্টুডেন্ট আমার সাথে জয়েন করেছো, একটা ক্যাটাগরি দেখা যাচ্ছে সে বেসিক ভালো করে পড়েছে, ইংলিশের বেসিক ভালো করে পড়েছে, সে ওয়ার্ড মিনিং গ্রামার সব কিছু তার ভালো আছে, একটা ক্যাটাগরি স্টুডেন্ট কোনটা, তার দেখা যাচ্ছে বেসিক এত ভালো না, কিন্তু যেখানে অনেক রুলস বা অনেক বেশি মডেলিটি দিচ্ছে, সে ভালো করে ফেলছে ইংলিশে 2। আর 3 নাম্বার যেটা, সে তার এত বেশি ভালো করে পড়েও নাই, মডেল টেস্টও দেয় নাই, সে কোনো রকম আর কি চলতেছে। এই 3 ক্যাটাগরির আর কি স্টুডেন্ট আমার সাথে এখানে হয়তো আছো। তো কে কোন ক্যাটাগরিতে পড়ো, ইউ নো ভেরি ওয়েল, তুমি নিজেকে ভালো চিনো, তুমি জানো তুমি কোন ক্যাটাগরিতে আছো। কারণ আমি তো 1 to 1 কারোর সাথে ওইভাবে কানেক্টেড নাই আর কি, বা চিনি না জানি না, বাট এই জায়গাগুলো থেকে উঠে আসতে হবে, মানে কোপ আপ করতে হবে আর কি। এটা কি রাগ করেছো? আচ্ছা, ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি অ্যাডমিশনের গুলাও আছে। তবে এটা 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 ভাইবো না যে আমি অ্যাডমিশন ফোকাস পড়াবো না, আমার আগে ইন্টার তো ভালো করতে হবে। ইন্টার ভালো না করলে আমি অ্যাডমিশন দিয়ে কি করবো? আমি ইন্টারের মধ্যে আমার একদম 100% থাকবেন,
ফোকাস থাকবে ইন্টারেরটা। হ্যাঁ, তার এখান থেকে যেই জায়গাগুলো অ্যাডমিশনে আসে এগুলো আমি একটা মানে বলে দিব হয়তো আর কি বেশি বেশি করে আর কি। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম আমরা, বাট 6টা পার্টস অফ স্পিচ হয়, এর মধ্যে কোনটা কোনটা হয় আমি জানি না, তোমরা অনেক, তোমরা যেটা পড়ছো লাইফে সবচেয়ে বেশি যেটা বাট কানেক্টরসের মধ্যে ইউজ করছো সেটা কনজাংশন হিসেবে, যে ইউএন সিট কনজাংশন পাইছো, বাট প্রিপোজিশন পাইছো। আচ্ছা, বাট কিন্তু আরো অনেকগুলো পার্টস স্পিচ হয় তুমি জানো, বাট নাউন হয়, বাট প্রোনাউন হয়, বাট ভার্ব হয়, বাট আবার অ্যাডভার্ব হয়। মানে 1 2 3 4 5 6 কি কি হয় না? অ্যাডজেক্টিভ হয় না, অ্যাডজেক্টিভ হয় না, আর ইন্টারজেকশন হয় না, এই দুইটা ছাড়া বাকি সবগুলো হয়। তুমি এইচএসসিতে পাবা কোনটা কোনটা, এইচএসসিতে উপরের দুইটা পাবা নর্মালি, এইচএসসি এবং এসএসসিতে কনজাংশন প্রিপোজিশন। আর যারা যে নটরডেম হোলি ক্রসে আসবা পরীক্ষা দিবা, নটরডেমই তো আসছিল মনে হয়, এটা আসছিল, একটা প্রোনাউন আসছিল, বাট কেমনে একটা প্রোনাউন হয়, তারপর হোলি ক্রসে মনে একবার দিয়েছিল বাট কেমনে একটা ভার্ব হয়, এগুলা। তাহলে এটা আমি আজকে বললাম না, এটা তোমার একটা এইচডব্লিউ থাকবে, একটা শব্দ বাট, এই শব্দটা আরো অন্যান্য পার্টস অফ স্পিচ কেমনে হয় আমি একটু জাস্ট হিন্ট দিলাম আর কি। এটা তুমি তোমার কাজ হচ্ছে এইটা বাকি 4টা খুঁজে বের করা, খুঁজলে বহু জায়গা তুমি পেয়ে যাবা। বাট এটা তুমি পরিচিত, কনজাংশনটা কোনটা? কনজাংশনটা কিন্তু, সে গরিব কিন্তু সৎ, পড়ছো না বাক্য, হি ইজ পুয়ার বাট অনেস্ট কিন্তু। আর প্রিপোজিশন কোনটা? ব্যতীত বা ছাড়া, ওই যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, পড়ছো। আরো আছে, এই নাউন হয়, এটা প্রোনাউন হয়, এটা ভার্ব হয়, এটা অ্যাডভার্ব হয়। এই প্রোনাউনটা অনেক গুরুত্বপূর্ণ, স্পেশালি উপরের দিকের জন্য, নটরডেমের জন্য, তারপরে যে ভবিষ্যতে যারা স্পেশালি মেডিকেলে পরীক্ষা দেবে, মেডিকেলে একবার আসছিল ওই বাট কেমন একটা প্রোনাউন হয় এটা। হ্যাঁ, যারা মেডিকেলের প্রশ্ন দেখছো বা পাবা পড়ে ফেলবা আর সরাসরি এটা। তো যাই হোক, এটা তাহলে এইচডব্লিউ থাকলে আজকে প্রথম দিন একটু বললাম না, তো আমি কি বললাম, একটু যদি এইচএসসির সাথে অ্যাডমিশনটা একটু যদি সিঙ্ক করে পড়তে পারো তাহলে তোমার জন্য সুবিধা, তুমি অন্যদের থেকে, যারা তোমার সাথে আছে অন্যদের থেকে তোমার যোজন দূরে গিয়ে থাকবে, অনেক দূরে তুমি এগিয়ে থাকবা। ইটস, তুমি হয়তো এখন বুঝতে পারছো, এখন আর পাচ্ছ না, কিন্তু কয়েকদিন পর বা কিছুদিন পর তুমি ঠিকই বুঝতে পারবা না, ইউ হ্যাভ ডান সামথিং, তুমি নতুন কিছু করছো আর কি। তো যাই হোক, তাহলে বাট কিন্তু এখানে কিন্তু অর্থে আসে, ইটস স্যাং, এটা গাইতো কিন্তু কুড নট রিসাইট। তো রিসাইট কিন্তু একটা ভার্ব। পরীক্ষায় কেমনে প্রশ্ন আসে, এইচএসসি পরীক্ষায় কেমনে প্রশ্ন আসে, ধরো 1 নাম্বার 2 নাম্বার, 2 নাম্বারের মধ্যে রিসাইট একটা ভার্ব, প্রশ্ন আসে এটা নাউন কি হবে, দেখি কে পারে, এটা নাউন ফর্মটা কি হবে। রিসাইটের নাউন ফর্ম অনেক পরিচিত, দেখি কারা কারা পারো দেখি। হ্যাঁ ফাইরোজ, দিস ইজ নাউন, এই তো অনেকে পারতেছে, গুড, ভেরি গুড, দিস ইজ রিসাইটেশন, এক্সিলেন্ট। তাহলে রিসাইট থেকে রিসাইটেশন, তাহলে কোন শব্দ তুমি কেমনে পড়ে ফেলবা, চট করে এইভাবে লিখে ফেলবা, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এন্ড এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে রিসাইটটা কই গেল, একটা শব্দে 4টা ফর্ম যে থাকার লাগবে এরকম কিন্তু না। তাহলে রিসাইট, আর ই সি আই টি, রিসাইট, রিসাইট কিন্তু একটা ভার্ব। নাউনটা কি হবে, রিসাইটেশন, আর ই সি আই টি এ টি আই, রিসাইটেশন, তাই না? তাহলে পড়ছো তো না মরি, তুমি কি পড়ছো বলো তো, সাফিক্স প্রিফিক্সে পড়ছিলেন না, টি আই ইউ এন অথবা শুধু আই ইউ এন অথবা এস আই ইউ এন থাকলে নাউন হয়, যে নাউন, রিসাইট থেকে রিসাইটেশন। ওকে, তাহলে একটা শব্দের 4টা ফর্ম যে থাকা লাগবে এরকম না কিন্তু, এটা সবসময় যেরকম থাকবে, নট লাইক দ্যাট। আচ্ছা, তো ইটস স্যাং, এটা গাইলো, বাট কুড নট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। ওয়ার্ড মানে তো বুঝতেই পারছো, এ ওয়ার্ড অফ স্ক্রিপচার মানে কি, পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি মানে কি, শাস্ত্র বা কোনো কি বলে, কোনো ধর্মীয় দিক দিয়ে কোনো পবিত্র কোনো বই, হ্যাঁ শাস্ত্র, এটা শাস্ত্র পড়তে পারে না আর কি। এটা পাখিরা গান গাইতে পারতো কিন্তু কোনো শাস্ত্র পড়তে পারতো না, কোনো পবিত্র কোনো কিছু পড়তে পারতো না, পবিত্র যে বাণী, ঐশী বাণী যেটা, এটা বই, বুক সম্বলিত যে বইটা, সেটা পড়তে পারতো না, স্ক্রিপচার। আচ্ছা, ইট হোপড, হোপড মানে হচ্ছে লাফানো, এটা লাফাইতো, দেখো ইট হোপড, এটা লাফাইতো, অ্যান্ড ইট ফ্লিউ, এবং এটা উঠতো। বাট আবার এখানে কিন্তু আসে, বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, কিন্তু সকল ধরনের আদব কায়দার কি ছিল, তার অভাব ছিল, ল্যাক থাকা, ঘাটতে থাকা আর কি। এটা এই যে অল শব্দটা আরো অনেকগুলা পার্টস স্পিচ হয়। অল কি কি হয়, অল নাউন হয়, অল প্রোনাউন হয়, অল অ্যাডজেক্টিভ হয়, অল অ্যাডভার্ব হয়, এই এতগুলা পার্টস স্পিচ হয়। ঠিক আছে, এতগুলা পার্টস স্পিচ হয়, এর মধ্যে ইন্টার একবার আসছিল, অল কিভাবে একটা অ্যাডভার্ব হয় এটা আসছিল, সেকেন্ড পেপারে তুমি হয়তো পাবা। সো এই হচ্ছে মোটামুটি ফার্স্ট লাইনের মধ্যে কথাবার্তা। তাহলে আমি কি মোটামুটি, অনেকে আমি বললাম তো, অনেকে প্রথম দিন হয়তো এগুলো ধরতে খুব কষ্ট হবে, কারণ এই যে বললাম এই এসএসসিতে হয়তো অনেকে এভাবে পড়ে আসো নাই,
অনেক হয়তো খালি শব্দের অর্থ বা বাংলা অর্থ যেটা এইভাবে পড়ে আসছো, এভাবে যে ভেঙে ভেঙে বা শব্দের ওয়ার্ড বাই ওয়ার্ড বেসিস অ্যানালাইসিস করে করে যে পড়া যায় বা পড়া অনেকে হয়তো জানো না। সো অনেকের কাছে এটা হয়তো একটু কঠিন লাগতে পারে, বাট আমাদের যেই রেগুলার গো থ্রু আমরা কিন্তু সব ক্লাসগুলো আসলে এরকমই পড়াবো, কি বলো নাকি? এইভাবে যদি পড়ে ফেলো তাহলেই বললাম প্রত্যেকটা নুক অ্যান্ড কর্নার, প্রত্যেকটা প্যাসেজের লাইনে নুক অ্যান্ড কর্নার তোমার ভালো করে পড়া হয়ে যাবে। এখান থেকে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, যাই আসুক, যত কিছু আসুক, তুমি অনেক ইজিলি গো থ্রু করে ফেলতে পারবা। তাহলে যেভাবে পড়াচ্ছি মানে শব্দে ধরে ধরে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা ডেরিভেটিভসগুলো কি কি, এটা তারপর এটা সিনোনিমস প্যান্টোনিমসগুলো কি কি, এভাবে কি পড়ানো ঠিক আছে নাকি? নাকি খালি যেরকম বাংলা অর্থ আছে খালি বাংলা অর্থ পড়াই দিব? বলো, রিভিউ দাও, ঠিকঠাক আছে? আচ্ছা, প্রথম হয়তো এগুলো একটু করতে 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 কঠিন লাগবে, কিন্তু একটা সময় তুমি নিজে দেখবা বুঝে ফেলতেছো কি হচ্ছে আসলে। এইভাবেই তো তুমি যখন আনসিন একটা উইদাউট ক্লোজ বা উইথ ক্লোজ যখন দেখবে তখন তো শূন্যস্থানগুলো এইসব জায়গাতেই থাকবে। এইসব জায়গাগুলো গ্যাপ যখন থাকবে তখন তুমি ভালো করে বুঝতে পারবে এটা। আচ্ছা, এখানে কয়েকটা গ্রামার সেন্সের ব্যাপারগুলো আছে গুরুত্বপূর্ণ। একটা কি, এই যে দেখো এটা 5 স্টার দিয়ে দিয়ে আমি একটু আলোচনা করে ফেলবো। এটা আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনের তার মাঝখানে কোনো একটা শব্দ যদি কখনো তুমি পাও, মাঝখানে কোনো একটা শব্দ পাইলে, আপু ভাইয়ারা এটা অল দ্য টাইম নাউন। এটা কি জানতা? আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কোনো একটা শব্দ থাকলে এটা অল দ্য টাইম নাউন। এবং মনে রাখবা এটা তোমার উইথ ক্লোজ উইদাউট ক্লোজ অনেক কাজে লাগবে এই ট্রিক্সটা। ট্রিক্স তো কি, এটাকে এমনি এমনি সেট করা আর কি। এটা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কোনো একটা শব্দ যখন তুমি পাবো অল দ্য টাইম এটা নাউন। এটা কোত্থেকে আসবে ডাজন্ট ম্যাটার, বাট ইট শুড বি নাউন। এটা নাউন হবেই হবে। যেমন দেখো, এই যে দেখো অ্যান্ড, কোথায় কোথায় জানি, এই যে দেখো এখানে তাকাও সবাই, এই যে দেখো রিসাইট এ, এখানে একটা আর্টিকেল আছে আর অফ একটা প্রিপোজিশন আছে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে ওয়ার্ড কনফার্ম, তাহলে কি হবে বলো তো, চ্যাট বক্সে বলো। আর্টিকেল আর প্রিপোজিশন মাঝখানে তাহলে ওয়ার্ড কনফার্ম কি হবে? গুড। এই যে দেখো শূন্যস্থানগুলো তো আসলে এরকমই দেয়, উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ শূন্যস্থানগুলো আসলে দেয়, যে এরপরে দেখবা এখানে একটা গ্যাপ দিয়ে দিস। তো তুমি যদি এই জায়গাগুলো খুব ভালো করে একটু তাকাও তাহলে কিন্তু অনেক ইজিলি তুমি এগুলো ইয়ে করতে পারবা, শূন্যস্থান পূরণ করে ফেলতে পারবা অনেক ইজিলি। আর পড়ার সাথে তো তুমি গোত্র করে ফেলতেই পারবা এটা। ওকে, গুড। তারপর চলো সামনে আগাই, আমরা পরের পেজে যাচ্ছি। দ্য কিং সেড, রাজা বললো যে, এখানে দেখো কমা দেওয়া আছে, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ। সাচ এ বার্ড, এই ধরনের একটা পাখিটা, এই সাচটা কাকে মডিফাই করছে? বার্ডটাকে। বার্ড শব্দ কি? বার্ড একটা নাউন, তো নাউনকে মডিফাই করলে সাচটা কি? সাচটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর্টিকেলটাকে এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে মডিফাই করেছে। ইজ অফ নো ইউজ, নো ইউজ মানে কি? ইউজলেস। হ্যাঁ, দ্য কিং সেড, রাজা বললো, এই ধরনের পাখি তো একটা পুরো ইউজলেস। এই পাখি খালি কি করে? খালি মানে কিচিরমিচির করে, কোনো স্ক্রিপ্ট পড়তে পারে না, কোনো কিছু করতে পারে, খালি লাফায় লাফায় আর খালি কিচিরমিচির করে, গান গায় খালি, কিন্তু কিন্তু মানে ধর্মীয় দিক দিয়ে যে তার কোনো স্ক্রিপচার পড়া লাগবে এরকম কোনো কিছু পারে না। তো রাজা কি বলছে? এই ধরনের পাখি একদম কোনো দরকারই নেই, নো ইউজ। তারপর ইয়েট, তবুও, ইট ডিভার্স, এটা গোগ্রাসে গিলে খায়। কি 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 গিলে খেলে? ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট। অথচ তবুও এটা কি করে? বনের যে ফল আছে ফল একদম খেয়ে ফেলে, সব সব বনের সব ফল খেয়ে ফেলায়। আচ্ছা, ফ্রম দ্য ফরেস্ট, ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিট। ব্রিঙ্গিং ডাউন মানে কি? কমানো আর কি, লাভ কমায় ফেলতো। কাদের লাভ কমায় ফেলতো? অফ ফ্রুটিয়ার্স লিখছে এখানে, এটা ফ্রুট সেলার্স, অরিজিনাল জায়গাতে এরকম ছিল ফ্রুটিয়ার্স। ফল বিক্রেতাদের কি করতো? প্রফিট কমায় ফেলতো। ইন দ্য রয়্যাল মার্কেট, রাজ্যের হাটে, রাজার বাজারে, রাজ্যের যে হাট ছিল সেই হাটের মধ্যে কি করতো? পাখি হাটের মধ্যে যে মানে যারা ফুড সেলার ফল বিক্রি করতো তাদের কাছে গিয়ে কি করতো? পাখি গিয়ে ফল খেয়ে ফেলতো আর কি। এটা এতে করে ফুড সেলারদের কি করতো? যে প্রফিট মার্জিনটা কমায় ফেলতো। এই তো, এই ফ্রুটগুলা কার জন্য বিক্রি করবে? মানুষের জন্য বিক্রি করবে, টাকাতে বিনিময়ে মানুষের জন্য বিক্রি। কিন্তু দেখা যাচ্ছে সেই পাখিটাকে, তোতা পাখিটা, এই প্যারট স্টেল আর কি, প্যারট স্টেল, এই তোতা পাখিটাকে কি করছে? ওই ফল টল খেয়ে ফেলতো। এটা এতে করে বাজারের যেই তোমার ফুড সেলার্স ছিল তাদের লাভ কমে গেছিল আর কি। এটা এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। তারপরে হি সামান, একটু আগে দেখছিলাম চার্টের মধ্যে দেখছিলাম না, সামান, হি সামান দ্য মিনিস্টার, ডাকলেন। হি সামান দ্য মিনিস্টার, তিনি মন্ত্রীদেরকে ডাকলেন, কমান্ডেড এবং নির্দেশ দিলেন, এডুকেট দ্য বার্ড, পাখিটাকে শিক্ষা দাও। এই যে দেখো এডুকেট, তোমাদের কাছে আমার প্রশ্ন, চ্যাট বক্সে বলো, এটাও বোর্ড পরীক্ষায় আসে। ধরো 10 নাম্বার লাইন, 10 নাম্বার লাইনের মধ্যে এডুকেট, EDUCAT, এটা কোন পার্ট অফ স্পিচ বলো? এটা একটা অ্যাডভার্ব,
প্যারালাল টেক্সট এরকমই থাকবে, আরো ডিটেলস থাকবে। এডুকেট দ্য ভার্ব, পাখিটাকে শিক্ষা দাও। তাহলে এবার তোমার কাজ হচ্ছে কি ডেরিভেটিভস গুলো বের করে ফেলা। ডেরিভেটিভস বলো, ফার্স্ট ফার্স্ট বলবা। আমি এডুকেট তাহলে কোন জায়গায় লিখবো? এই জায়গায় লিখবো, EDUCAT। তোমার কাজ হচ্ছে অন্যগুলা বলা। এটা কি, এটা কি এবং এটা কি, ফার্স্ট ফার্স্ট বলে দাও কুইক। EDUC, এডুকেট যদি একটা ভার্ব হয়, নাউন বলো, এটা নাউনটা কি হবে, এটার অ্যাডজেক্টিভটা কি হবে, এটার অ্যাডভার্বটা কি হবে। চারটা ফর্মই আছে কিন্তু। গুড, ভেরি গুড, এই তো পারতেছো। তাহলে এডুকেট যদি একটা কি হয়, ভার্ব হয়, এটা নাউনটা কি, এডুকেশন, EDUCATION, এডুকেশন, ইট শুড বি এডুকেশন, শিক্ষা। আর অ্যাডজেক্টিভটা কে পারে দেখি তো? অনেকগুলো হয়, এডুকেটেড হয়, অনেকগুলো হয় এখানে। এটা এডুকেশনাল হয়, EDUCATIONL, এডুকেশনাল, এটা হয় এডুকেশনাল, হলো শিক্ষামূলক যেটা বলি। তাহলে কেমনে হইলো আমি জানি না, এসএসসিতে সাফিক্স প্রিফিক্স এইভাবে পড়ছো কিনা। দেখো এডুকেশন থেকে এডুকেশনাল বানাইছে, তার মানে কেমনে হইলো এটা? মনে রাখবা খুব ছোট্ট একটা জিনিস, নাউনের পরে তুমি যদি এল যুক্ত করো, এটা কি হয়? এটা কিন্তু সব সময় একটা অ্যাডজেক্টিভ হয়, মনে থাকবে। এগুলো কিন্তু একদম ভালো করে মাথায় রাখতে হবে। এটা খাতায় লেখো বা গুছিয়ে রাখো, যেখানে রাখো। নাউনের পরে এল যুক্ত করলে অ্যাডজেক্টিভ অল দ্য টাইম। যেমন ন্যাশনাল, ন্যাশনাল প্লাস এল, ন্যাশনাল ফ্ল্যাগ বলি, ফ্ল্যাগ শব্দ একটা নাউন, নাউনের আগে ন্যাশনাল একটা অ্যাডজেক্টিভ, ন্যাশনাল প্লাস এল, ন্যাশনাল। ট্র্যাডিশনাল ড্রেস বলি, ড্রেস শব্দ একটা নাউন, নাউনের আগে ট্র্যাডিশনাল একটা অ্যাডজেক্টিভ, এল বাদ দিয়ে দাও, বাকি থাকে ট্র্যাডিশন। হ্যাঁ, কালচারাল প্রোগ্রাম বলি, প্রোগ্রাম শব্দ একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ কালচারাল, এল বাদ বাকি থাকে কালচার। তাহলে নাউন প্লাস এল, নাউন প্লাস এল, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার এটা? চ্যাট বক্সে বলো। হ্যাঁ, এডুকেটেড হয়, একটা শব্দের একাধিক অ্যাডজেক্টিভ থাকতেই তো পারে, এডুকেশনাল হইতে পারে, এডুকেটেড এটাও হইতে পারে, EDUCAT, এডুকেটেড, শিক্ষিত, এটাও হয়। না, সে একটা কোথা থেকে আসে, সে একটা এডুকেটেড ফ্যামিলি থেকে আসে, শিক্ষিত একটা পরিবার থেকে আসে। তাহলে এডুকেটেড ফ্যামিলি, ফ্যামিলি শব্দ একটা নাউন, নাউনের এডুকেটেড একটা অ্যাডজেক্টিভ। তাহলে এডুকেশনাল যদি একটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব কি হবে পারো কেউ? শিক্ষামূলক ভাবে, EDUCATIONALLY, এডুকেশনালি। তার মানে কেমনে হইলো, তুমি যদি একটা অ্যাডজেক্টিভ পরে অ্যালওয়াই যুক্ত করো, তাহলে সেটা কি হয়? সেইটা কিন্তু একটা অ্যাডভার্ব হয়। ক্লিয়ার একদম? ধরতে পারছো একদম? ভেরি গুড। সুনেহরা বলছে এডুকেটিভ না, সুনেহরা আপু এডুকেটিভ তো এখানে হবে, EDUCATIV, এডুকেটিভ। শব্দের শেষে যখন আইভি, এটা কিছু কিছু মুখস্থ রাখবা। হ্যাঁ, শব্দের শেষে যখন আইভি থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ কোশ্চেন বলি না, কোশ্চেন শব্দ একটা নাউন, নাউনের অ্যাডজেক্টিভ। সিলেক্টিভ মেথড বলি, মেথড শব্দ একটা নাউন, নাউনের একটা অ্যাডজেক্টিভ। অবজেক্টিভ কোশ্চেন বলি, কোশ্চেন একটা নাউন, নাউনের অ্যাডজেক্টিভ। আইভি, তাহলে এডুকেটিভ, হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ইটস নট এ নাউন, ইটস নট এ ভার্ব। সুনেহরা এডুকেটিভ একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো নাউনের পরে এল যুক্ত করলে এটা কি হয়? এটা কি হয়? এটা একটা অ্যাডজেক্টিভ হয়। আর একটা শিখাই দেই, ভার্বের পরে এল যুক্ত করলে সেটা কিন্তু একটা নাউন হয়। ভার্বের পরে এল যুক্ত করলে একটা নাউন, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, ইন্টারে কাজে লাগবে এটা। ভার্বের পরে এল যুক্ত করলে সেটা কিন্তু একটা নাউন হয়। যেমন প্রপোজাল, প্রপোজাল মানে কিন্তু প্রস্তাব, একটা নাউন। তাহলে এলটা বাদ দিয়ে দাও, বাকি থাকে প্রপোজ, প্রপোজ কিন্তু প্রস্তাব করা, ভার্ব এটা। তাহলে ভার্বের পরে এল, নাউন হয়ে গেছে এটা। রিফিউজাল, দেখো তো রিফিউজ থেকে আসে, অ্যাপ্রুভাল, সার্ভাইভাল, অ্যারাইভাল, মিলে কথাগুলো মিলে চ্যাট বক্সে বলো। একটু হয়তো কঠিন লাগতে পারে, বাট গুছায় রাখো, গুছায় রাখো, মাথায় রাখো বা খাতায় লিখে রাখো, বা বই, কারো কিছু বই থাকলে বইয়ে লিখে রাখো, কাজে লাগবে। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, স্পেশালি কোথায়, উইথ ক্লোজ উইদাউট ক্লোজে কিন্তু এগুলো অনেক কাজে লাগবে। তুমি এখন হয়তো টের পাচ্ছ না, বা টের পাবা আর কি, অনেক কিছু দেখবো আর কি এগুলো। ঠিক আছে, ফাইন, তাহলে চলো সামনে আগাই আমরা এটা। ওকে, মুভিং নেক্সট। তারপরে হি সামন্ড দ্য মিনিস্টার এন্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড, পাখিটাকে শিক্ষা দাও। এটা অনেক জায়গায় পরীক্ষায় আসে, এটা তো একটা ভার্ব, ঠিক আছে। আবার জিজ্ঞেস করে এটা কি ধরনের বাক্য, এটা কি অ্যাসার্টিভ, এটা কি অপটেটিভ, এটা কি এক্সক্লামেটরি, এটা কি ইম্পারেটিভ, এটা কি বাক্য? এটা চ্যাট বক্সে বলো তো, সব পড়ছো, এসএসসি তে কিন্তু পড়ে আসো। এডুকেট দ্য বার্ড, পাখিটাকে শিক্ষা দাও, কি কি ধরনের একটা বাক্য? ভেরি গুড, এটা একটা ইম্পারেটিভ বাক্য, এক্সিলেন্ট। IMPERATIV, ইম্পারেটিভ। ইম্পারেটিভ বাক্য কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়, যে ভার্ব দিয়ে শুরু হয়েছে এটা। তো একটা প্যাসেজ থেকে কিভাবে প্রশ্ন আসে, এমসিকিউ গুলা, এটা কি ধরতে পারতেছো?
এটা কি ধরতে পারতেছো? চ্যাট বক্সে বলো তো দেখি। আচ্ছা, এডুকেশন এন্ড লাইফ ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়াল স্টোরিটা কি কি দিয়ে জানো? এ প্যারট স্টিল। কি নাম? এ PARROT, এ প্যারট স্টিল। বাংলা এটাকে বলা হয় তোতা কাহিনী, যেটা বলি। হ্যাঁ, এ প্যারট স্টিল। হ্যাঁ বলতেছি রাহাত, মূল গল্পটা পরে বলতেছি, আগে শেষ করতে দাও। আচ্ছা, ক্লাসের সময় তো প্রায় শেষের পথে। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছে এটা শেষ করতে পারবো কিনা। না, পুরোপুরি শেষ করা যাবে না, বাট স্টোরিটা কেমন। আচ্ছা, 1 মিনিট একটু ব্রেক দিই। বাই দিস টাইম যে মন্দ যেভাবে অ্যাপ্রোচ করতেছি বা পড়াচ্ছি, ঠিকঠাক আছো তো? মানে মাথায় ঠিকঠাক ঢুকতেছে তো, নাকি সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে? একদম অনেস্টলি বলো, সমস্যা নেই। নাবিল বলছে বইয়ের মধ্যে দা দাও, ওকে দাও। তাহলে বইয়ের মধ্যে যদি দা দেওয়া থাকে তাহলে দাই দেই। একটা তো তা কাহিনী না বলে দা প্যারট স্টিল। অর্ধেক উপর দিয়ে গেছে, অর্ধেক ভিতর দিয়ে গেছে, ও সমস্যা নেই। আস্তে আস্তে ওই যে বললাম, আস্তে সিং করতে একটু সমস্যা হবে। এই যে 3টা ব্যাকগ্রাউন্ডের কথা আমি বললাম, 3টা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসগুলোর কথা বললাম, এক একজনের একটু মানে গো থ্রু করতে একটু সমস্যা হবে। বাট বিলিভ মি, যদি তুমি যেভাবে পড়াচ্ছি এভাবে যদি প্রত্যেকটা প্যাসেজ গো থ্রু করতে পারো, তোমার আর ফার্স্ট পেপার বা গ্রামার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এইটুকু তুমি ভরসা রাখতে পারো অ্যাটলিস্ট। কারণ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ বা একটা প্যাসেজের ভিতরে কি কি করা লাগবে গো থ্রু, পুরোটা তোমার হাতের মুঠে চলে আসবে। এটা অনেকে এটা ষষ্ঠ শ্রেণীতেই পড়েছে। ওকে, গুড। এটা তো তা কাহিনী। এটা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে এটা স্যাটায়ার করেছে। স্যাটায়ার মানে কি? বিদ্রূপ করেছে। তোতা কাহিনী ব্যাপারটা দেখছো না? একটা পাখি কেন শিখবে? পাখি কেন পড়াশোনা করবে? এটা হচ্ছে আমার কথা। একটা পাখি কেন শিখবে? পাখি কেন পড়াশোনা করবে? পুরো কাহিনীটা এরকম ছিল, আমি যদি কাহিনীটা একটু বলে দেই। একটা এই তোতা তোতা পাখিটাকে কি করছে? রাজা শিখাবে, পড়াশোনা করাবে। যে এই পাখি কোনো কিছুই পারে না, এ পাখি খালি গান গাইতে পারে, এ পাখি খালি লাফাইতে পারে, কোনো শাস্ত্র পড়তে পারে না, কোনো আজব কায়দা নাই। এই কারণে পাখিরে কি করতে হবে? পাখিটাকে পড়াশোনা করাইতে হবে, পাখিটাকে আদব কায়দা শিখাইতে হবে। এটা ছিল আর কি এই গল্পের মেইন মোটো। এখন প্রশ্ন হচ্ছে, পাখিটা কি পড়াশোনা করা কি আদৌ কোনো দরকার আছে? বলো। না, উত্তর হচ্ছে দরকার নেই। পাখিটার কাজটা কি? পাখিটা জন্মই হয়েছে মুক্তভাবে চলার জন্য। এখন এই পাখিটারা কি করছে? জোর করে জোর করে সিস্টেম চাপাইছে। জোর করে কি করছে? একটা লোহার না, স্বর্ণের তৈরি খাঁচার মধ্যে রাখছে এই পাখিটারে। এই পাখিটারে রাখা সকাল বিকাল পণ্ডিত দিয়ে শিখাইছে, অনেক শব্দ শিখাইছে, অনেক শব্দ শিখাইছে, অনেক শব্দ শিখাইছে। কিন্তু পাখিটা তো কাজ তো শিখা না, তার জোর করে এগুলো জিনিসগুলো চাপাই দিছে। একটা সময় কি হয়েছে দেখা যাচ্ছে, এত কিছু পাখিটা নিতে পারেনি, পাখিটার খাওয়া দাওয়া অফ হয়ে গেছে, এবং শেষ মুহূর্তে পাখিটা কি হয়েছে? মারা গেছে। এটা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে এটা কি করছে? একটা স্যাটায়ার, একটা বিদ্রুপ, একটা মুখ করেছে এটা। দেখো, আমাদের স্কুল কলেজের শিক্ষাগুলো কিন্তু আসলে এরকম। একটা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তারা কি করে? তারা একটা স্কুলের 4 দেওয়ালের মধ্যে বন্দি করে ফেলে। বিশাল বড় বড় বোঝা, ব্যাগের বোঝা তার পিঠে বা তার কাঁধের মধ্যে চাপায় দেয়। ঠিক কিনা বলো? এটা ঠিক কিনা বলো? এতে করে কি হয়? সেই বাচ্চাটা যে মুক্তভাবে শিক্ষার কথা ছিল, শিক্ষা নেওয়ার কথা ছিল, সে এরকম না নিয়ে সিস্টেমের মধ্যে পড়ে তার যে মৃত্যু, আত্মিক মৃত্যু, তার আত্মার মৃত্যু ঘটে। যেমনটা পাখিটা বাস্তবে মরে যায়, পাখিটার পড়াশোনা শেষ হয়ে গেছে, সে পড়াশোনা শেষ হয়ে যায় মানে পাখিটা মারা গেছে, তেমনি এই যে বাচ্চাটা, মানব শিশুটা কি হচ্ছে? আত্মিকভাবে মারা যায় আর কি। এটা তাহলে পুরো ব্যাপারটাকে বুঝছো কিনা? এটা আমাদের শিক্ষা প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আঙুল দিয়ে দেখাইছে এই গল্পটার মধ্যে দিয়ে। ইউ গট দ্য পয়েন্ট? পুরো ব্যাপারটাকে ধরতে পারছো মোটামুটি? কি বলতে চাইলাম আমি? এটা এই ছিল পুরো কাহিনী আর কি। এটা অল্প করে কথা বলে দিলাম আর কি। এটা মানে এটা কি নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা দিকে মানে আঙুল তুললো আর কি এটা। আচ্ছা, শর্ট করে বলে দিলাম আর কি এটা। ওকে, তাহলে চলো একটু শেষ করি আমরা। অল সেন্স অফ কিছু আসলো, ব্রিঙ্গিং ডাউন, কমানো আর কি। এটা মিনিস্টার কমান্ড করলো এডুকেট দ্য ওয়ার্ড। আচ্ছা, তবে এটা টাস্ক অফ, এই যে দেখো একটু আগে বলছিলাম, মনে কি আছে? ছুকি কি পড়ে দেখো তো, চট করে বলে দাও। এই যে আর্টিকেল দেখো, এই প্রিপোজিশন দেখো, তাহলে কনফার্ম কি হবে দেখো। টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, পাখিটাকে শিক্ষা দেওয়া। ফেল, পাখিটাকে শিক্ষা দেওয়া। ফেল, তাহলে ফেল আসছে এখানে। অনেকগুলো আজকে ভার পাইছি আমি, দেখো তো। ফেল, কি কি ভার পাইছো দেখো। ফল, ফেল, FELL, ফেল কি হচ্ছে? ফলেন।
FALLN, ফল, ফল, ফেল, ফলেন, পড়া, পতিত হওয়া। অন দ্য কিংস নেফিউস, রাজার ভাগ্নে যারা, মানে বোনের ছেলেদের উপরে পড়েছিল এই পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য আর কি এটা। হ্যাঁ, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউস। এখানে দেখো আবার বেশ কিছু জিনিসপত্র আছে। কিংস অ্যাপোস্ট্রফি দেখতে পাচ্ছ এখানে একটা, দেখো অ্যাপোস্ট্রফি আছে কিংস, আবার দেখো এখানে সিস্টার্স। এই ব্যাপারটা কেন হইলো আসলে এটা? দেখো কিংস এস এর আগে একটা অ্যাপোস্ট্রফি আছে, এখানে সিস্টার্স এস এর পরে একটা অ্যাপোস্ট্রফি আছে, অবশ্যই ঝামেলা আছে এখানে। এটা এগুলো কিন্তু প্রিন্টিং মিস্টেক না, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পড়ার জন্য, এগুলো খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখো, তুমি যখন স্কুলে পড়তা অনেকের স্কুলের নাম ছিল এরকম, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ এরকম ছিল, নাকি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ এরকম ছিল? এস এর আগে ছিল এটা 1, এটা 2, বলো। তারপরে 3, 4 হোলি ক্রস গার্লস স্কুল, গার্লস এস এর পরে অ্যাপোস্ট্রফি হয়, নাকি হোলি ক্রস গার্লস এস এর আগে হয়? কোনটা হয় আসলে এটা? বা যার যে স্কুলে পড়ে আসো, তোমার স্কুলের নামের মধ্যে যদি বয়েজ বা গার্লস থাকতো তাহলে কেমনে হয় আসলে এটা, বলো দেখি। ভেরি গুড, এক্সিলেন্ট, হ্যাঁ গুড, গুড, ওকে। উত্তর হচ্ছে স্কুল কলেজের মধ্যে কোনটা হয়? স্কুল কলেজের মধ্যে আসলে 1 নাম্বারটা হয় আর 3 নাম্বারটা হয়। কেন? মেইন জায়গাটা হচ্ছে, দেখো খুব ভালো করে শোনো, বয়েজ এস এর আগে যখন কমা হয় এটা হচ্ছে সিঙ্গুলারের অ্যাপোস্ট্রফি, একজন বালকের, একজনের। আর BUYS এটা কি? এটা হচ্ছে দের, বালকদের। আবার বলতেছি, একজন বালকের যদি এস এর আগে অ্যাপোস্ট্রফি হবে, আর বালকদের বিদ্যালয়, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, একজন বালক নিয়ে তো আর বিদ্যালয় হয় না, একজন বালিকা নিয়ে তো আর বিদ্যালয় হয় না। তাহলে হলিক্রস গার্লস স্কুল, দেখো এস এর পরে কিন্তু কমা ছিল এটা। বা তোমাদের স্কুল কলেজের নামের পরে যদি থাকে, নামের মধ্যে যদি থাকে বয়েজ বা গার্লস, দেখো এস এর পরে কিন্তু কমাটা, এস এর আগে কিন্তু কমা না। এটা কিন্তু অনেক খুব ক্রুশিয়াল একটা জিনিস। অনেক স্টুডেন্ট খুব ভালো ভালো রেজাল্ট করে, পরে জিজ্ঞেস করে তুমি SSC কোথেকে পাস করেছো? এই স্কুল থেকে। BCS এর ভাইভাতে ধরে, ঠিক আছে স্কুল থেকে পাস করছো, ঠিক আছে স্কুলের নামটা একটু লিখে দেখো তো, এই যে এই এই নামটা ভুল করে, এই নামটা ভুল করা মানে চিন্তা করে দেখছো, তার তার যত জীবনে যত কিছু সব কিছু একদম শেষ হয়ে যায় কিন্তু এটা। তো সে একদম খুব মারদাঙ্গা রেজাল্ট করেছে, বইয়ে বই ট্রিপল থেকে পাস করছে, CGPA অনেক ভালো, কিন্তু স্কুলের নামটা সে লিখতে গিয়ে ভুল করে ফেলেছে। এই যে করলো একটা, এই যে ব্যাপারটা কিরকম, সব কিছু ভালো, একটা গাড়ি 99% ভালো, খালি 1% মাঝে মাঝে ব্রেক কাজ করে না, সেই গাড়ি কিনবা তুমি? দেখা যাচ্ছে খুবই ইনসিগনিফিক্যান্ট একটা ব্যাপার পুরা জিনিসটাকে শেষ করে ফেলে। তেমনি তোমার বিশাল ক্যারিয়ার, তোমার বিশাল সব মানে রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট, তুমি স্কুলের নামটা এই জায়গাতে ভুল করে ফেলেছো, এই যে একটা ভরা মানুষের সামনে, এই শেষ, ওইখানে কিন্তু তোমার শেষ। তো ঠিক আছে, তাহলে এখানে কি হলো দেখো, রাজা, রাজা তো একটা ছিল, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলারের অ্যাপোস্ট্রফি, দেখতে পাচ্ছ রাজার নেফিউ, রাজার কি হচ্ছে, রাজার ভাগিনাদের উপরে দায়িত্ব ছিল এই পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য। হিজ সিস্টার সান, তাহলে সিস্টার কি একটা আছে নাকি একাধিক আছে, বলো? এটাও পরীক্ষার প্রশ্ন, রাজার বোন কি একটা নাকি একাধিক, বলো? টাস্ক মানে কাজ, টাস্ক মানে হচ্ছে কাজ, পাখিটাকে শিক্ষা দেওয়ার কাজটা কার উপর পড়লো? রাজার ভাগিনাদের উপরে পড়লো, বোনদের ছেলে আর কি। ক্লিয়ার ব্যাপারগুলো? তাহলে দেখো অ্যাপোস্ট্রফিটা রাজার, একজন রাজা ছিল, একজন সিঙ্গুলার অ্যাপোস্ট্রফি দিছে, আর বোনদের ছেলেদের আর কি। তাহলে বোন একাধিক না, মানে একটা বোন না, একাধিক বোন আছে রাজার, একাধিক বোনের ছেলেদের উপর দায়িত্ব পড়েছিল ওই পাখিটাকে, প্যারটটাকে শিক্ষা দেওয়ার জন্য এটা। আচ্ছা ফাইন, তারপরে চলো, দ্য লার্নেড ম্যান। তো লার্নেডটা কি? শিক্ষিত বা পণ্ডিতরা আর কি, এটা দ্য লার্নেড ম্যান অফ দ্য কোর্ট। আচ্ছা, দ্য লার্নেড ম্যান অফ দ্য কোর্ট, তাহলে ম্যান শব্দ কিন্তু এখানে একটা নাউন, নাউনকে মডিফাই করেছে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এই লার্নেড কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তুমি কি জানো একটা শব্দের শেষে ইডি যুক্ত করলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়? কি বলতেছি, একটা শব্দের শেষে নরমালি ইডি যুক্ত করলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন স্কিল্ড পারসন, SKILL, স্কিল্ড পারসন, PERSON, দেখো পারসন একটা নাউন, অনেক অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে এক্সপেরিয়েন্সড টিচার, এক্সপেরিয়েন্সড টিচার, টিচার একটা নাউন, নাউনের কাছে দেখো অ্যাডজেক্টিভ। চোখে পড়ে, চোখে পড়ে ইডি, ইডি দেখো, ইডি, ইডি একটা অ্যাডজেক্টিভ, পড়া বইগুলোতে পার্টিসিপল বলে এটাকে। হ্যাঁ, 3 প্রকার পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। গ্রামারের দিকে আরো ডিটেইলসে পড়লে হয়তো দেখা যায় তো। তাহলে স্কিলড, এক্সপেরিয়েন্সড, তারপর আর কি বলতে পারি, এটা লার্নেড, LEARN, লার্নেড পারসন, বিদ্বান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি, যে ইডি দিয়ে হয়েছে এটা দেখো। ক্লিয়ার? এটা এই জায়গাটা ক্লিয়ার কিনা এটা বলো। আচ্ছা, উইমেন্স ডে সে তো ডিফারেন্ট জিনিস, জাহিদুল
অফ এডুকেটিং, এডুকেটিং একটা নাউন, ঠিক আছে, ওকে গুড। আচ্ছা, লার্নের নাকি লার্ন, পার্থক্য আছে। ভালো একটা প্রশ্ন করেছে একজন। লার্ন, এল ই এর, লার্ন হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স কি হচ্ছে এল ই এ আর এন, লার্নেড, এল ই এ আর এন ইডি আছে। আবার এল ই এ আর এন টি, টি দিয়েও হয়, এল ই এ আর এন টি, টি দিয়ে হয়। মানে কথা হচ্ছে টি দিয়ে হয়, ইডি দিয়ে হয়, এখন কোনটা কখন হয় আর কি, এটা কি জানো? এটা কি জানো কিনা বলো? এটা একমাত্র ভার্বের কনটেক্সটে হয়, আর এটা কি হয়, এটা ভার্বও হয় আবার অ্যাডজেক্টিভ হয়। ক্লিয়ার এবার? জবাব পাইছো? জাহিদুল ইসলাম রাহাত না, মেন্স টি20 টুর্নামেন্ট বলে না, মেন্স প্লুরাল করে, প্লুরাল করে তারপরে অ্যাপোস্ট্রোফি দেয়, মেন্স টি20 বা আইসিসি, এই যে এখন মনে টি20 চলতেছে মনে হয়, আইসিসি উইমেন্স WOM এরকম হয় না, উইমেন্স টি20। তারপরে পিপলস রেডিও, PEO, পিপলস, পিপলস রেডিও। এই দেখো শব্দটা কি হচ্ছে, আগে প্লুরাল করতেছে তারপরে অ্যাপোস্ট্রোফি। শব্দটা কি করতেছে দেখো, আগে প্লুরাল করতেছো তারপরে অ্যাপোস্ট্রোফি, প্লুরাল করতেছো তারপরে অ্যাপোস্ট্রোফি, প্লুরাল করছো তারপরে অ্যাপোস্ট্রোফি। চিলড্রেন্স টয়, বাচ্চাদের খেলনা, CHILDREN, চিলড্রেন, চিলড্রেন্স টয়। এই দেখো আগে প্লুরাল করতেছো, চিলড্রেন, চাইল্ড থেকে চিলড্রেন মানে তারপরে অ্যাপোস্ট্রোফি। এবার ক্লিয়ার হয়েছে? একজন বলছে দ্য লার্নেড ম্যান, এখানে পুরোটা কি নাউন? পুরোটা নাউন না, এটাকে নাউন ফ্রেজ বলা হয়, শুধু ম্যানটা হচ্ছে নাউন। তো নাউন ফ্রেজটা কি, ফ্রেজটাকে বলা শব্দগুচ্ছ। তো নাউন ফ্রেজ মানে কি, নাউনের শব্দগুচ্ছ। একটা নাউনের সাথে একাধিক শব্দ যুক্ত হলে এটাকে নাউন ফ্রেজ বলা হয়। ফ্রেজ ক্লোজ পড়াবো, আরো ডিটেলস না হয় কখনো, এখন জাস্ট এইটুকু এইটুকু ব্রেক দিতাম। আচ্ছা, ব্রেকের কথা বলতেছে, ক্লাসের সময় কতটুক? তাহলে আমি একটু ব্রেক দেই না, অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে অনেক কিছু, তাহলে 2 মিনিট একটু ব্রেক দিই, 3 মিনিট একটা ব্রেক দিই। 10টা 22 বাজে, আমরা 10টা 25-এ ব্যাক করবো। বাই দিস টাইম কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কিন্তু কোনো কিছু বুঝে নেই, আমাকে ক্রিটিসাইজ করলে একদম ওপেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, একদম ক্রিটিসাইজ করো, কোনো একদম ফ্র্যাঙ্কলি, ফ্র্যাঙ্ক। তাহলে একটা ব্রেক থাকবে 10টা 25 পর্যন্ত, টিল। বাই দিস টাইম কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, একদম অ্যাপ্রোচ যেভাবে করতে সেভাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। টয় বা তো যেটাই বলো না, বাচ্চাদের খেলনা, এক খেলনা দিয়ে সব সব বাচ্চারা খেলে, হইতে পারে না, একাধিক খেলনা দিয়ে বাচ্চারা খেলতে পারে, এরকম নাও তো হইতে পারে। ওকে, ওয়েলকাম ব্যাক। অনেকে অ্যাপোস্ট্রোফি আছে কাহিনী জানতে চাইতেছে, ওকে ওয়েট করো, বলতেছি। একজনের একটু কমপ্লেন ছিল, তোমরা যদি বলো যে না প্যাসেজটা এত বেশি গ্রামার না পড়ে প্যাসেজের অর্থের দিকে ফোকাস করো, আমার কোনো সমস্যা নেই, যেভাবে বলো সেভাবে হবে আর কি। এটা একজনের এটা ছিল, কমপ্লেন ছিল, আপনি প্যাসেজ কম গ্রামার বেশি পড়াচ্ছেন, এভাবে তো 12 ইউনিট শেষ হবে না। হোয়াট ইউ থিঙ্ক, তোমাদের কি মনে হয়? তোমাদের যদি মনে হয় যে না এইভাবে এত ডিটেলসে গভীরে গিয়ে পড়ার কোনো দরকার নাই, আমার তো খুব সহজ, তাহলে সব কিছু উল্লেখ করা আছে, আমি খালি টেনে টেনে খালি পড়াবো, যদি প্যাসেজ শেষ করার দরকার থাকে আর কি। এটা বলো বলো, সবাই বলো, কমেন্ট দাও। আচ্ছা, অ্যাপোস্ট্রোফির কথা যেহেতু উঠছে, এটা অনেক বিশাল, অনেক ভাস্ট, অনেক বড় একটা জিনিস। শুধু অ্যাপোস্ট্রোফি নিয়ে আলোচনা করলে আমি আধা ঘন্টা খালি অ্যাপোস্ট্রোফি আলোচনা করতে পারবো আর কি। এটা বাট যেহেতু এখানে উঠছে, কিছু জিনিস না বললেই না, স্পেশালি এটা নিয়ে কয়েকজন প্রশ্ন করেছো, ইটস অ্যাপোস্ট্রোফি ছাড়া, অ্যাপোস্ট্রোফি সহ, এটা জিজ্ঞেস করেছো। একজন করেছো হোয়াটস, এটা মানে কি, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, এখানে এটা কি আসলে, দুইটা প্রশ্ন করেছো আর কি। এটা প্রথমত এটা খুব কমন, এটা অনেকেই আমরা আসলে ভুল করি লিখতে গিয়ে, এটা আসলে ভুল করি, এটা 1, এটা 2, মানে কোথায় কোনটা ব্যবহার করবো এটা করতে পারি না বা ঠিকঠাক বুঝি না। এটা এটা মানে হচ্ছে ইহার, এটা ইহার অথবা এর, এটা হচ্ছে ইটের পজিটিভ ফর্ম, মনে রাখবা। এটার পর একটা নাউন মাস্ট,
এটার পর একটা নাউন দিতেই হবে, যেমন ইটস কালার, এটা রং, কালার শব্দ একটা নাউন, নাউনের আগে ইটস হবে অ্যাপোস্ট্রফি ছাড়া, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি ছাড়া কিন্তু এটা। আর যখন অ্যাপোস্ট্রফি হবে ইটস, এটা কি হবে, এটা ইট ইজ হইতে পারে, অথবা ইট ওয়াজ হইতে পারে, অথবা ইট হ্যাজ হইতে পারে। ওয়াজটা যদি ইনফর্মাল, এই দুটা সবচেয়ে বেশি হয় এটা। যেমন ইটস মাই পেন মানে ইট ইজ মাই পেন, ইটস ইয়াস্টারডে, ইট ওয়াজ ইয়াস্টারডে, ইটস বিন রেইনিং সিন্স মর্নিং মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ডিপেন্ড করে একটা সেন্টেন্সের উপর আসলে কি হবে, এটা কন্ট্রাকশন ফর্ম বলা হয়। তাহলে আশা করি অ্যাপোস্ট্রফি ব্যাপারটা এখানে বুঝে গেছো। আর যদি প্রশ্ন করেছিলাম হোয়াটস ইউর নেম, এখানে এটা কি আসলে, এটা ইজ হয় আর কি, এটা হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এটা শর্ট ফর্ম কন্ট্রাকশন ফর্ম আর কি দিল। অ্যাপোস্ট্রফি নিয়ে আরো অনেক কিছু বলা যেত, বাট এখন এই মুহূর্তে আমরা স্টপ করতেছি, কারণ মেইন টপিকটা আরো এখনো বাকি আছে আমাদের এটা। ওকে, ঠিক আছে, গুড। রাহাত, আশা করি রাহাতের প্রশ্ন করেছিল, এই জায়গাতে রাহাতের প্রশ্ন জবাবটা আশা করি পেয়ে গেছো আর কি এটা। তারপরে দ্য লার্নেড ম্যান অফ দ্য কোর্ট, দরবারের পণ্ডিতেরা, তো ডেলিবারেটেড লং, এটা অনেক জায়গায় পরীক্ষায় আসে আপু ভাইয়ের, যে লং 1 2 3 4 5 6 7 8 9 10 10 নাম্বার লাইনের মধ্যে জিজ্ঞেস করে লং এটা কি, এটা কোন পার্ট অফ স্পিচ। দেখো ডেলিবারেটেড কিন্তু একটা ভার্ব, তাহলে একটা ভার্বকে যদি কেউ মডিফাই করে তাহলে সেটা কি হওয়ার কথা, বলো চ্যাট বক্সে বলো। একটা ভার্বকে মডিফাই করলে তাহলে লংটা কি হওয়ার কথা। গুড। তাহলে ডেলিবারেটেড এটা একটা ভার্ব, ডেলিবারেটেড মানে কি ডিসকাস করা, এটা সিনোনিমসটা কি ডিসকাস করা, বলে দিলাম সিনোনিমস, ডেলিবারেট মানে ডিসকাস করা, লং মানে দীর্ঘ। তাহলে লং নরমালি কি বাক্যের মধ্যে প্যাসেজের মধ্যে লং কিন্তু একটা অ্যাডভার্ব হয়ে গিয়েছে, কারণ এটা ভার্বকে মডিফাই করেছে। কিন্তু তুমি সারা জীবন লং কি পড়েছো, লং লং লঙ্গার লংয়েস্ট, ডিগ্রি চেঞ্জ করতে না তুমি, এত মিটার লং, এত কিছু একটা লং, লং লং আর লং ডিগ্রি চেঞ্জ করতে অ্যাডজেক্টিভ, কিন্তু কিন্তু এই বাক্যটার মধ্যে লং কিন্তু একটা অ্যাডভার্ব হয়ে গেছে। পরীক্ষা আসলে এরকমই আসে, 15 নাম্বার লাইন নিয়ে জিজ্ঞেস করবে এই বাক্যটার মধ্যে লংটা কি, কোন পার্ট হচ্ছে। আমার কথা অনেকে হয়তো বিশ্বাস নাও হইতে পারে, বোর্ড প্রশ্ন দেখলে তুমি চেক করে দেখতে পারবা। বোর্ডের প্রশ্ন তুমি দেখো, এই বছর গত বছরে যে বোর্ড প্রশ্ন ছিল তুমি দেখো, কতগুলা বোর্ডের মধ্যে খালি প্যাসেজ থেকে গ্রামার আসে। আগে কিন্তু এরকম আসতো না, আগে প্যাসেজ থেকে সরাসরি তথ্যভিত্তিক প্রশ্ন আসতো। যেমন এই প্যারটটাকে, এই পাখিটাকে কে শিক্ষা দিছে, রাজা নাকি রাজার নেফিউজরা, নাকি রাজার বোনেরা, নাকি মন্ত্রীরা, কারা শিক্ষা দিছে। আগে কিন্তু এই দাঁচের প্রশ্ন বেশি আসতো তথ্যভিত্তিক পুরো প্যাসেজ থেকে। এখন তথ্যভিত্তিক প্রশ্ন তো আসেই, সাথে গ্রামাটিক্যাল প্রশ্ন আসে, সাথে এটা কোন পার্টিসিপল জিজ্ঞেস করে, এটা কি জিরান না পার্টিসিপল, এটা কোন ক্লজ কোন ফ্রেজ, এইগুলো আসতেছে এখন। বিলিভ মি, আমার কথা অনেকে তো বিশ্বাস নাও করতে পারো, তুমি বোর্ড পরীক্ষার প্রশ্ন চেক করো, প্রশ্ন করলে চেক করলে তুমি পেয়ে যাবা যে কি ধরনের প্রশ্ন আসতেছে আসলে। এটা আগে জিনিস তো নাই, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো দে পন্ডার্ড দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চেন। দে পন্ডার্ড মানে চিন্তা করা, থিঙ্ক করা, দ্য রিজনস মানে কারণসমূহ, বিহাইন্ড দ্য ইগনোরেন্স, চট করে আমাকে বলে দাও ইগনোরেন্সটা কি হওয়া উচিত। তোমাকে নোট একটু ক্লু দিয়ে দিলাম, ইগনোরেন্সটা কোন পার্টস অফ স্পিচ হওয়া উচিত। ভেরি গুড। তাহলে ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চেন, ইগনোরেন্স ANC, তাই না, মিলে। তাহলে দেখো তো ইগনোরেন্স ANC দেখলে একটা কি হয়, নাউন হয়। তাহলে ভার্বটা কি হওয়া উচিত, ভার্বটা কি হওয়া উচিত, ইগনোর করা। ভেরি গুড, IGNOR, ইগনোর। আর এটা নিজে বের করবা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো কি হয়। তাহলে শব্দের শেষে ANC অথবা ENC থাকলে কিন্তু নাউন হয়, তুমি জানো এটা। তাহলে ইগনোরেন্স, হ্যাঁ, তারপর ইগনোর, এরকম আর কি এটা। ওকে, তারপরে চলো আমরা দেখি পন্ডার দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চেন। তো পাখিটার মূর্খতার পিছনে কারণটা কি সেটা নিয়ে চিন্তা করলো আর কি। এটা পাখিটা যে একটু মূর্খ, এটা যে পারে না কোনো কিছু, এটা সে খালি লাফালাফি করে, খালি গান গায় খালি, কিন্তু কোনো আদব কায়দা নাই তার, কিন্তু কোনো মানে নীতিশাস্ত্র কোনো কিছু পড়তে পারে, শাস্ত্র পড়তে পারে না। তাহলে এগুলো কারণটা কি আসলে, ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা কি এটা। আচ্ছা, তারপরে দেখি আমরা এটা দ্য কনক্লুশন, সিদ্ধান্তটা কি হয়েছে। দ্য বার্ডস নেস্ট, মিলে চ্যাট বক্সে বলো পাখি কয়টা, একটা না। দ্য বার্ডস নেস্ট, পাখিটার বাসা, পাখির বাসা মেড অফ, এখানে খেয়াল করে দেখো মেড অফ আছে। আচ্ছা, ইন্টারে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, আমি কি এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াবো, মেড অফ যেহেতু আছে। সাথে আমি আরো কয়েকটা জিনিস শিখাই দিই তোমাকে।
এক মেড, তাহলে একটা হচ্ছে মেড অফ, একটা হচ্ছে মেড ফ্রম, একটা হচ্ছে মেড বাই, একটা হচ্ছে মেড ইন। এই চারটা জিনিস পড়তে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে। আচ্ছা, তো দ্য কনক্লুশন দ্য বার্ডস নেস্ট, পাখির বাসাটা মেড অফ স্ট্র অ্যান্ড টুইক্স, মেড অফ। এখন আমার প্রশ্ন হচ্ছে মেড অফ কখন হবে, মেড ফ্রম কখন হবে, বাই কখন আর ইন কখন? এটা খুবই গুরুত্বপূর্ণ, একদম মাথায় গেঁথে রাখো, খুব কাজে লাগবে এটা কিন্তু। তাহলে মেড অফটা কি হবে? মেড অফ হচ্ছে ভিজিবল সামথিং, একটু জটিল লাগতে পারে। ভিজিবল মানে কি? দৃশ্যমান, দৃশ্যমান কোনো কিছু হইলে, দৃশ্যমান কোনো কিছু হইলে। আর মেড ফ্রমটা হচ্ছে ইনভিজিবল, এটা হচ্ছে অদৃশ্যমান। আর মেড বাই, মেড বাই হচ্ছে ব্র্যান্ড, ওই তো মেড বাই নোকিয়া, মেড বাই অ্যাপল, মেড বাই স্যামসাং এরকম। আর মেড ইন, মেড ইন হচ্ছে কান্ট্রি, মেড ইন বাংলাদেশ, মেড ইন চায়না, মেড ইন কিছু একটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এই দুইটা ক্লিয়ার করি। মেড অফ আর হচ্ছে মেড ফ্রম, খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু উপরের দুইটা। মেড অফ, আচ্ছা আমি কি বলছি? মেড অফটা কি হবে? দৃশ্যমান, দেখা গেলে। যেমন আমি যদি বলি দ্য চেয়ার, দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড। আচ্ছা, তারপর দ্য পেপার ইজ মেড ড্যাশ উড। খুব ঠান্ডা মাথায় বুঝবা আপু ভাইয়ারা, ভালো করে কি বলি আমি এখানে। এটা ধরো এক, এটা হচ্ছে দুই। দ্য চেয়ার ইজ কিছু একটা। আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যে চেয়ারটা যে বানাবা, চেয়ারের মধ্যে কাঠ কি দেখা যাবে কিনা বলো, চ্যাট বক্সে বলো। কাঠ দিয়ে তুমি চেয়ার বানাবা, এখন কাঠটাকে চেয়ারের মধ্যে দেখা যাবে কিনা বলো, ইয়েস নো? যাবে? যাবে। তাহলে কনফার্ম কি হবে? দৃশ্যমান, দেখা গেলে তাহলে সেটা কি হবে? মেড অফ। আর দ্য পেপার ইজ মেড ড্যাশ উড, পেপার মানে তো কাগজ। কাগজ যখন মন্ড বানায়, যে কাঠ টাট সহ আর অনেক কিছু দিয়ে বানায়, তখন কাগজের মধ্যে কি কাঠ কি দেখা যায়? দেখা যায় না। তাহলে এইখানে কি হবে? এইখানে হবে ফ্রম। তাহলে একদম ক্লিয়ার হয়েছে কিনা? মেড অফ আর হচ্ছে মেড ফ্রম। ওকে, নাও এবার তুমি বলো দ্য কনক্লুশন, সিদ্ধান্তটা কি হয়েছে? দ্য বার্ডস নেস্ট, পাখির বাসা, ইজ মেড অফ। তাহলে অফটা কেন হয়েছে? এইবার পুরোপুরি ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? চ্যাট বক্সে বলো। তাহলে স্ট্র অ্যান্ড টুইক্স মানে কি? খড়কুটা। পাখিটার বাসা, পাখির বাসাটা খড়কুটা দিয়ে বানানো হয়েছে এবং খড়কুটা দেখা যায় পাখির বাসার মধ্যে। তাহলে দৃশ্যমান, দেখা গেলেই তো অফ হবে এখানে, এটা নাকি? রাইট? এখন আমি যদি অফ, ফ্রম, বাই, ইন এই ব্যাপারগুলো ভালো করে না বুঝি, তাহলে যে এই প্যাসেজ যদি দেয়, এখানে একটা শূন্যস্থান দিতে পারে। আবার তুমি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেখানে গিয়ে আরো শূন্যস্থান পাবা। তো ওই যে এতগুলো জিনিস কিন্তু মাথায় রাখা লাগবে। এখন তোমরা যদি বলো না ভাই খালি আমি বাংলা অর্থ দিকে যাবো, তুমি বাংলা অর্থ দিকে যাবো, আমার কোনো সমস্যা নেই। আমি খালি বাংলা তো আমি সরাসরি পড়ে ফেলো যে পাখির বাসা খড়কুটা দিয়ে তৈরি, কথা শেষ। মেড অফ, মেড অফের যে ব্যাপারগুলো আমি কিন্তু একটাও দেখাবো না, খালি অল্প করে বলে দিব। এখন বলো আসলে যেভাবে অ্যাপ্রোচ করতেছিলাম, যে ভিতরে ভিতরে গিয়ে গিয়ে এক্সট্রা জিনিসগুলো বলা, এগুলো কি আদৌ কি বলার দরকার আছে? এগুলো আদৌ কি উপকারী? আদৌ কি তোমার কাজে লাগবে কিনা? যদি বলা লাগবে ওকে যাবো, আর না হলে আমি যেভাবে আছে। সিদ্ধান্ত কি হয়েছে? কনক্লুশনটা কি হচ্ছে? পাখির বাসাটা, দ্য বার্ডস নেস্ট, মেড অফ স্ট্র অ্যান্ড টুইক্স, খড়কুটা দিয়ে তৈরি। আচ্ছা, কুড নট হোল্ড মাচ নলেজ, অনেক বেশি জ্ঞান ধারণ করতে পারেনি। তো পাখির বাসাটা খড়কুটা দিয়ে তৈরি, খড়কুটা অনেক লাইট, অনেক হালকা, অনেক হালকা। তো অনেক হালকা তো ভারী জিনিস বহন করতে পারবে না, তো জ্ঞান তো অনেক ভারী, তো ভারী জিনিস এই কারণে বহন করতে পারে, এই কারণে পাখি, পাখি সে শিক্ষিত না, উচ্চ শিক্ষিত না। ওকে, ঠিক আছে। এবার আসি একটু আসি মাছ, মাছ কেন দিচ্ছে এটা? তোমাদের কাছে আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে মিনি, মিনি ভার্সেস মাছ, কোনো পার্থক্য কি আছে? অনেকে জিজ্ঞেস করতে পারে আজকে তো পুরো প্যাসেজ শেষ হবে। হ্যাঁ, আসলে পুরো প্যাসেজ শেষ হবে না, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই যে মেড অফ তুমি যে একবার পড়লা, এই মেডের ব্যবহার কিন্তু আর অনেক, পুরো বইয়ের মধ্যে অনেক জায়গায় আছে। তোমাকে আরেকদিন পড়া লাগবে? তুমি যে আজকে এখানে মাছ যে আসে, আজকে মাছের ব্যবহারটা তুমি এখনই পড়ে ফেলো, এটা কি পুরো বইয়ের মধ্যে অনেক জায়গায় মাছের মেন ব্যবহার আছে, তখন কি পড়া লাগবে? সো প্রথম প্রথম নতুন একটা জিনিস শিখতে গেলে একটু একটু কঠিন হবেই, পুরো ব্যাপারটা ধরতে গেলে, আত্মস্থ করতে গেলে একটু সমস্যা হবেই। কিন্তু বিলিভ মি, তুমি আঁকড়ে ধরো, আঁকড়ে ধরে অ্যাপ্রোচ করার সামনে কিছুদিন পরে তুমি টের পাবা একটা শব্দ কেন হয়েছে, এই কারণে। উইথ ক্লোজ উইদাউট ক্লোজ তুমি অটো পারবা, শব্দের অর্থ জানা থাকলে। এটাতে আমরা না পারার কারণগুলো এগুলোই আসলে, এটা আমরা বুঝতেছি না। আমরা খালি বাংলা অর্থ দিয়ে চিন্তা করতেছি হয়তো, কিন্তু একটা শব্দ যেখানে মিসিং, কোন শব্দটা এখানে মিসিং, কেন মিসিং হয়েছে, ওইটা তুমি যদি ব্যাকগ্রাউন্ডটা চেক করো, আর কোনো সমস্যা নেই আসলে, এটা লিটারালি কোনো সমস্যা নেই। অনেক অনেক কথা বলতেছে, মাছ না,
উত্তর হচ্ছে মিনি বসে কাউন্ট নাউনের আগে বা কাউন্টেবল নাউনের আগে। কাউন্টেবল নাউনের আগে মিনি বসে, আর মাছ বসে কার আগে? আনকাউন্টেবল নাউনের আগে বা আনকাউন্ট নাউনের আগে। আবার বলতেছি, তাহলে মিনি বসে কাউন্টেবল নাউনের আগে আর মাছ বসে আনকাউন্টেবল নাউনের আগে। এখন যদি জিজ্ঞেস করি কাউন্টেবল আনকাউন্টেবল কি, এগুলো কি, এগুলো অনেকে এগুলো ভুল করে। স্পেশালি যারা হোলি ক্রস সেন্ট জোসেফ বা নটরডেমে আসবা, ভাইবা যদি হয়, ভাইবা হইছে বা হয় নাই, এরকম হয় আর কি। ভাইবাতে কিন্তু এরকম জিজ্ঞেস করে কাউন্টেবল কে আনকাউন্টেবল কি, ঠিকঠাক করে জবাব না দিতে পারলে ওইখানে কিন্তু শেষ। তুমি যতই ব্রিলিয়ান্ট রেজাল্ট করো, স্কুল কাঁপানো রেজাল্ট করো, ওরা দেখবে তোমার কাঁপাই দিচ্ছে একদম লিটারালি আর কি এটা। আচ্ছা, তো যাই হোক, মাছ যেহেতু এখানে বসে, তার মানে নলেজ এটা একটা নাউন, এটা একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে তাহলে মাছ বসে। আচ্ছা, তাহলে মেনি হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ হচ্ছে মোর, সুপারলেটিভ হচ্ছে মোস্ট। তার মানে পজিটিভ হচ্ছে মাছ, কম্পারেটিভ হচ্ছে মোর, সুপারলেটিভ হচ্ছে মোস্ট। মেনি, মোর, মোস্ট, মাছ, মোর, মোস্ট। ডিফারেন্সিয়েট যদি করি, মিনিটা বসে কাউন্টেবল নাউনের আগে আর মাছটা বসে আনকাউন্টেবল নাউনের আগে, দ্যাটস ইট। তো কি বলতেছো? কুড নট হোল্ড মাচ নলেজ। আচ্ছা, অনেক বেশি জ্ঞান ধারণ করতে পারে না। দেয়ারফর, এই যে এখানে দেয়ারফর এবার একটা কমা দিছে, খেয়াল করছো? এসএসসিতে তুমি কি করছিলা? কানেক্টর পড়েছিলে, ইন্টারেও আছে। তাহলে তোমার কাছে একটু প্রশ্ন, এই দেয়ারফরের জায়গায় আরো কয়েকটা জিনিস আমি বসাতে পারি, আরো কয়েকটা কানেক্টরের জায়গায় বসানো যেতে পারে। কি কি বসানো যেতে পারে বলো তো? দেয়ারফর ছাড়া কি? সো, ভেরি গুড, সো বসানো যাবে, সো। আর হেন্স, সো, ভেরি গুড। মোরওভার কি দেওয়া যাবে? মোরওভার দ্য ফার্স্ট থিং নিডেড এ প্রপার কেস, মোরওভার বলা যেতে পারে কিছুটা, বাট সো বলা যায়, হেন্স বলা যায়, দেয়ারফর বলা যায়। অনেকেরই তোমাদের এসএসসিতে কানেক্টর বা লিঙ্কারের প্রবলেম ছিল। কি কারণ সমস্যাগুলো কোথায়? ইন্টারও কিন্তু আছে, ইন্টারে কিন্তু কানেক্টর বা লিঙ্কার আগে তোমার 5টা আসতো, এখন 10টা আসবে, 10টা বা 14টা মনে আসবে। শর্ট সিলেবাসে মনে আরো বেশি ছিল, আর বেশি আসবে কানেক্টর বা লিঙ্কার। কারণ ইনডেপথে ব্যাপারগুলো ভালো করে না জানলে কিন্তু অনেক সমস্যা হবে। যাই হোক, দেয়ারফরটা কি হইতে পারে? এখানে সো হইতে পারে, হেন্স হইতে পারে, এগুলো হইতে পারে আর কি। তো পড়ার সময় এগুলো পড়ে নিলাম। দেয়ারফর বা হেন্স বা সো, দ্য ফার্স্ট থিং নিডেড, প্রথম যে ব্যাপারটা দরকার ছিল, ওয়াজ এ প্রপার কেজ, একটা ভালো মানের একটা খাঁচা। হ্যাঁ, পাখিটাকে তো রাখতে হবে, মানে রাখতে হবে, মানে তার বাস করতে হবে, বাস করার একটা জায়গা লাগবে, একটা প্রপার কেজ লাগবে একটা। হ্যাঁ, আচ্ছা, দ্য রয়্যাল স্কলার্স, তো রাজার পণ্ডিতেরা, রিসিভড, গ্রহণ করলো, হ্যান্ডসাম ফিজ, মোটা অঙ্কের দক্ষিণা মানে দান বা খয়রাত, মানুষের কাছ থেকে সাবস্ক্রিপশন নেয় না, চাঁদা নেয় না। যে ধরো আমরা মসজিদে বলি না, মসজিদে ধরো একটা ফ্লোর ইনকমপ্লিট, বা মসজিদে একটা ফ্লোরের মধ্যে এই প্রচন্ড গরমের মধ্যে একটা এসি লাগে। এখন মসজিদে দেখো না, জুম্মার নামাজের সময় শুক্রবারই বলে যে আপনাদেরই মসজিদ, আপনারা টাকা দিবেন। হ্যাঁ, তো যেরকম আর কি এটা। তো রাজার ওই যে পাখিটার জন্য কি করা লাগবে? একটা খাঁচা বানাইতে হবে। তো সবার কাছ থেকে কি করলো? মোটা অঙ্কের নিল আর কি, টাকা নিল আর কি এটা। অ্যান্ড হ্যাপিলি, এই যে দেখো, হ্যাপি থেকে হ্যাপিলি আসে, হ্যাপিলি ওয়েন্ট হোম, এবং এবং তারপর খুশি মনে বাড়ি চলে গেল। কেন? রাজার পণ্ডিতেরা মোটা অঙ্কের টাকা নিচ্ছে খাঁচা বানানোর জন্য, কেজ বানানোর জন্য, ওই পাখিটার জন্য, এবং খুশি মনে বাড়ি চলে গেলো। হ্যাপিলি কিন্তু একটা অ্যাডভার্ব। ওয়েন্ট একটা ভার্ব, আর হোম তো একটা বাড়ি, এটাও একটা অ্যাডভার্ব। এখানে দুটোই কিন্তু অ্যাডভার্ব, মনে রেখো কিন্তু। হ্যাপিলি এটাও একটা অ্যাডভার্ব, আর হোম এটাও কিন্তু একটা, দুটোই অ্যাডভার্ব কিন্তু। আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ, ধরো আমি স্কুলে যাই, ইংরেজি করলে কি হবে? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এবার আমি বাড়ি যাই, আই গো টু হোম তো বলি না, আই গো হোম। প্রশ্ন হচ্ছে কেন বলি? দুইটা বাক্য বলছি, তোমার কাছে প্রশ্নটা কি? একটা হচ্ছে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি বাড়ি যাই, আই গো হোম। প্রশ্ন হচ্ছে স্কুলের আগে টু কেন হইলো, হোমের আগে কেন টু হইলো না? এটা খুব ভালো প্রশ্ন। স্পেশালি যারা যে বললাম ভাইভাতে আসবা, সামনে পরীক্ষা দিতে আসবা, এগুলো কিন্তু ধরে কেন এরকম হয়েছে এটা। আরে স্যার, এগুলো তো বইয়ে পড়েছি স্যার, এটা রুলস, এটা বইয়ে পড়েছি, এগুলো বললে তারাও দেখবা অবস্থা কাহিল করে ফেলাবে। রুলস বই অনেক কিছুতে। আচ্ছা, তো তারপর চলো সামনে আগাই। গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক, গোল্ডস্মিথ মানে কি? গোল্ডস্মিথ মানে হচ্ছে স্বর্ণকার। এটা আমাদের এলাকাতে কি বলে, কি জানি বলে, স্বর্ণকার, যে স্বর্ণ নিয়ে কাজ করে, স্বর্ণকারই তো বলা হয়। হ্যাঁ, গোল্ডস্মিথ। আরেকটা আছে ব্ল্যাকস্মিথ, দেখি তো ব্ল্যাকস্মিথ কে পারে? ব্ল্যাকস্মিথ কি? গোল্ডস্মিথ মানে যদি স্বর্ণকার হয়, ব্ল্যাকস্মিথ কি বলো? ব্ল্যাকস্মিথ মানে কি? কামার, ওই যে লোহার ইয়ে দিয়ে কাজ করে না, যিনি লোহার ইয়ে করে, আয়রন নিয়ে কাজ করে। হ্যাঁ, ঠিক আছে, গুড। তাহলে দ্য গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ, গিল্ডেড।
স্বর্ণ খচিত বা সোনার খাঁচা। তাহলে স্বর্ণ নির্মিত, গোল্ডের নির্মিত, গোল্ড দ্বারা নির্মিত, স্বর্ণ দ্বারা নির্মিত, সেটা কি? সেটা হচ্ছে গিল্ডেড। তাহলে দ্য গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন আ কেজ, একটা সেকরা মানে কি? স্বর্ণকার একটা সোনার খাঁচা বানানোর কাজ শুরু করলো। সেট টু মানে শুরু করা আর কি, স্টার্ট করা। সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেজ, একটা স্বর্ণকার একটা সোনার খাঁচা বানানোর কাজ শুরু করলো। ইট টার্ন আউট টু বি অফ সাচ এক্সকিউজিট ওয়ার্কম্যানশিপ দ্যাট, সাচ এক্সকিউজিট মানে এক্সিলেন্ট, এক্সিলেন্ট বলতে পারো। ওয়ার্কম্যানশিপ মানে হচ্ছে কাজ, বা যেটা হয়েছে আর কি, ওই স্বর্ণকারেরা যে কাজটা যে করলো, এটা যে পিপল ফ্রম ফার এন্ড নিয়ার ক্রাউডেড রাউন্ড ফর এ লুক। মানে স্বর্ণকার যারা ছিল, যারা নিযুক্ত ছিল সোনার খাঁচা বানানোর জন্য, ওরা খাঁচাটা এমনভাবে বানাইছে চারপাশের মানুষেরা এসে ভিড় লাগায় ফেললো। কি খাঁচা একটা বানাইছে, কি সারপ্রাইজিং, কি ওয়ান্ডারফুল একটা জিনিস বানাইছে এটা। লুক এট দেয়ার, এইটা পরীক্ষায় আসে। এই যে এখানে এই লুকটা কি হবে চ্যাট বক্সে বলবা। তো নিয়ার ক্রাউডেড রাউন্ড, রাউন্ড ফর এ লুক, ক্রাউডেড রাউন্ড মানে কি? জমায়েত হওয়া আর কি, এটা জমায়েত হলো এ লুক, এক নজর দেখার জন্য এটা। সেট টু মানে শুরু করা আর কি এটা। ওকে, ভেরি গুড। তাহলে এ লুক, আর্টিকেলের পরে একটা শব্দ মনে থাকবে। আচ্ছা, ছোট্ট একটা কথা শিখাই দিই, এটা কাজে লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় এটা? শূন্যস্থানের ক্ষেত্রে উইথ ক্লোজ, উইথ অথবা উইদাউট, এটা কাজে লাগবে। উইথ বা উইদাউটের মধ্যে কাজে লাগবে। কোথায় এটা মনে রাখবা? আর্টিকেলের পরে, আর্টিকেলের পর একটা শব্দ, একটা শব্দ, এটা অল টাইম নাউন, মনে থাকবে। আর্টিকেলের পরে কখনো একটা শব্দ বসলে, অল দ্য টাইম নাউন, ইট শুড বি নাউন। এটা কোত্থেকে আসবে ডাজন্ট ম্যাটার, অল দ্য টাইম নাউন, এটা নাউন হবেই হবে। এটা কোত্থেকে হবে? দেখো, লুক সারা জীবন আমরা কি পড়েছি? ভার্ব হিসেবে পড়েছি, লুক, লুক। কিন্তু লেটস হ্যাভ এ লুক, চলো একবার তাকানো যাক, চোখ বোলানো যাক। দেখো, আর্টিকেলের পরে একটা শব্দ কনফার্ম নাউন হবে এটা। এইবার একটা এক্সাম্পল দিই, এটা দিই কোথায়? এটা মনে হয় ইয়েতে আসছিল, হলিক্রসে আসছিল, কে পারে দেখি এটা। হ্যাঁ, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে এখানে হোয়াইল কি হবে? তাড়াতাড়ি বলবা। টেক রেস্ট ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য বিশ্রাম নাও, এরকম কিছু একটা। ওয়ার্কম্যানশিপ মানে কাজ বলতে পারি, আলি হামজা। ডিটারমিনান্টস মানে হচ্ছে নির্দেশক। পারবো আমরা। কি বলছিলাম? আর্টিকেলের পরে একটা শব্দ বসলে কনফার্ম কি এটা বলো? এটা নাউন। কিন্তু আপু ভাইয়েরা, তুমি চিন্তা করে দেখো তো, এই জীবনে হোয়াইল কখনো নাউন হয়েছে? তুমি তো কত 10 বছর পড়াশোনা করেছো, চিন্তা করে দেখো তো, একবারও তুমি হোয়াইল কি কখনো নাউন হিসেবে ব্যবহার করেছিলা? না। এই দেখো, বাক্যের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, এগুলোই আসতেছে তোমার কম্পিটিটিভ এক্সামস গুলোতে, আসলে এগুলোই দেয়। আসলে তোমার কনসেপ্টগুলো একটু ঠিকঠাক ভালো জানা থাকলে দ্যাটস এনাফ। অন্য সবার থেকে তুমি আলাদা, অন্য সবাই গতানুগতিক রুলস পড়ে যেরকম গেছে, তুমি রুলস থেকে একটু মেক সামথিং ডিফারেন্ট, অন্য সবার থেকে তুমি আলাদা হয়ে গেছো দেখবা। বেশি কিছু লাগে না, কিন্তু কিছু কমন কোর জিনিস আছে, কোর জিনিসগুলো জানা থাকলে দ্যাটস এনাফ। তারা কিন্তু এগুলোই চায়, এনডিসি, হলিক্রস, সেন্ট জোসেফ, ওরা কিন্তু এগুলোই চায়। কারণ যারা আসবে সবাই কিন্তু গোল্ডেন দিয়ে নিয়েই কিন্তু এই জায়গাতে আসবে। তো ওইখান থেকে সবচেয়ে ব্রিলিয়ান্টগুলো বাছাই করার জন্য কিন্তু এই সব ছোটখাটো ব্যাপারগুলি চেক আউট করে আর কি এটা। এনিওয়ে, তাহলে আশা করি বুঝছো এটা। তাহলে নিয়ার ক্রাউডেড রাউন্ড ফর এ লুক, আর্টিকেলের পর একটা শব্দ লুক, ডেফিনেট একটা নাউন হবে এটা। তারপর সামসেট, কেউ বললো, সাম কিন্তু একটা প্রোনাউন এটা। হ্যাঁ, কেন প্রোনাউন? এটাও পরীক্ষায় আসে। সামসেট, কেউ বললো, কেন প্রোনাউন বলো তো? তুমি জানো একটা বাক্যের মধ্যে নরমালি কি হয়? সাবজেক্ট হয় আর হচ্ছে ভার্ব হয়। এই যে দেখো, এটা হচ্ছে একটা ভার্ব, সেইড একটা ভার্ব, এটা একটা সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। তো ইংলিশ গ্রামারে সাবজেক্ট পজিশনে কেবলমাত্র দুটা পার্টস অফ স্পিচ হয়। কারা হয়? একটা হচ্ছে নাউন আর একটাকে প্রোনাউন। আবার বলতেছি, ইংলিশ গ্রামারে সাবজেক্ট পজিশনে কেবলমাত্র দুটা পার্টস অফ স্পিচ, একটা হচ্ছে নাউন, একটা প্রোনাউন। নাউন প্রোনাউন ছাড়া আর কোনো পার্টস অফ স্পিচ কখনোই সাবজেক্ট পজিশনে বসে না। তাহলে সাম সেড, কেউ বললো। আচ্ছা, তাহলে এটা একটা কি সর্বনাম, মানে প্রোনাউন। এটা কি সর্বনাম? অনির্দিষ্টবাচক সর্বনাম, ইনডিফিনিট প্রোনাউন বলে। পড়বা এটা, ইন্টারে পড়বা, পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায় আসে। এটা একটা প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন? 4টা প্রোনাউন দেখবা এমসিকিউতে দিয়ে রাখবে এটা। কেউ বললো, তো কেউ তো নির্দিষ্ট না, অনির্দিষ্ট। এটা সংখ্যা অনির্দিষ্ট, কারা আছে এখানে সেটাও অনির্দিষ্ট, এখানে ইনডিফিনিট বলা হয় এটাকে। তাহলে সাম সেড, কেউ বললো, দিস এডুকেশন পার এক্সিলেন্স,
দিস এডুকেশন, দিস ইজ এডুকেশন, এটা হচ্ছে শিক্ষা। পার এক্সেলেন্স একটা ফ্রেজ কিন্তু এটা। তাহলে শিক্ষার দিস ইজ এডুকেশন, এটা হচ্ছে একটা এডুকেশন। পার এক্সেলেন্স মানে কি? শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্ব। এটা হচ্ছে শিক্ষা যেটা শ্রেষ্ঠ আর কি, যেটা একদম সুপ্রিম টপ টু, মানে একদম পুরা আউট অফ দ্য বক্স লাইকের কিছু একটা সুপ্রিম টাইপের। তাহলে দিস ইজ এডুকেশন পার এক্সেলেন্ট, এটাই হলো শিক্ষার শ্রেষ্ঠত্ব। আদার সেট কি কারণে শ্রেষ্ঠত্ব? একটা পাখিকে শিক্ষিত করবে, তো পাখি শিক্ষিত করতে হলে আগে তো পাখির থাকার ব্যবস্থা করতে হবে, তো থাকার ব্যবস্থা করতে হলে একটা খাঁচা বানাইতে হবে, তো খাঁচাটা এমনভাবে বানাইছে চারপাশে মানুষরাই সেটা ভিড় জমানো শুরু করছে। খাঁচাটা কি বানাইছে এটা? তো মানুষ কি বলতেছে? হ্যাঁ, এটাই আসলে শিক্ষার শ্রেষ্ঠত্ব, এটাই শিক্ষা। পাখিটাকে শিক্ষিত করবে, এই কারণে তার তো আগে গিয়ে করতে হবে। দেখো এটাই দিস ইজ এডুকেশন, দিস ইজ এডুকেশন, দিস ইজ সামথিং। তবে আদার্সের অন্যরা বললো ইভেন ইফ ইট লার্নস নাথিং, এমনকি এটা যদি কিছু নাও হয়, শিক্ষিত নাও হয়, কিছু নাও শিখে, ইট হ্যাজ গট দ্য কেজ, এটা তো খাঁচা একটা পাইছে, থাকার একটা জায়গা পাইছে, শিক্ষিত না হোক তো খাঁচার একটা জায়গা পাইছে। মানে মেনি ম্যান মেনি ম্যানস, নানা মানুষের নানা মত। এখানে অনেকগুলো মানুষ মতে মানুষ থাকবে। কেউ কেউ কি হচ্ছে, কেউ কেউ হচ্ছে পজিটিভ চিন্তা করতেছে, না পাখিটা ঠিক আছে, ওকে ফাইন। আর কেউ কেউ পাখিটা শিক্ষিত না হইলেও তো একটা খাঁচাতে পাইছে, থাকার জায়গা তো একটা হয়েছে, এরকম আর কি। এটা হোয়াট এ লাকি বার্ড, এখানে এক্সেমিটার সাইন ছিল কিন্তু অরিজিনাল জায়গাতে। কি একটা সৌভাগ্যবান পাখি, হোয়াট এ লাকি বার্ড। আচ্ছা, তারপরে দেখি দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট ব্যাক ফুল অফ মানি অ্যাজ রিওয়ার্ড অ্যান্ড ওয়েন্ট হোম। আবার দেখো ওয়েন্টের পরে এখানে হোম দিস অ্যাট ওয়ান্স। তো গোল্ডস্মিথ কি করলো? স্বর্ণকার অনেক টাকা পাইছে, যে খুব সুন্দর একদম ফাইনেস্ট এক্সকিউজিড একটা গিল্ডেড কেস বানিয়ে দিছে। এটা তো রাজা খুশি, অনেক টাকা দিছে, ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাড়ি ফিরে গেছে এখন তৎক্ষণাৎ। এ টিচার কেম টু গিভ লেসন্স টু দ্য বার্ড, একটা শিক্ষক আসলো বা পণ্ডিত আসলো পাখিটাকে শিক্ষা দিতে বা কোন বিদ্যা শিক্ষা দিতে আর কি। এটা হি টুক এ পিঞ্চ, আবার বলবা এই যে আর্টিকেল প্রিপোজিশন মাঝখানে পিঞ্চ কি হবে চ্যাট বক্সে বলে দাও। হি টুক এ পিঞ্চ অফ স্নাফ এন্ড ডিক্লেয়ার্ড, নাকের মধ্যে এক চিমটি কিছু একটা আছে না, নেয় আর কি কিছু একটা নিয়ে তিনি বললেন, হি টুক এ পিঞ্চ অফ স্নাফ এন্ড ডিক্লেয়ার্ড, সে এক চিমটি নস্য কিছু একটা নিছে আর কি, নাকে কোনো একটা মাদক টাইপের ড্রাগস নিছে কিছু একটা, এবং বললেন দিস ইজ নট এ ম্যাটার অফ জাস্ট ফিউ টেক্সট, এটা আসলে অল্প পুঁথির অল্প কিছু বইয়ের কাছে, যেমন আরো অনেক বেশি পড়াশোনা করা লাগবে, এই পাখিটা শিক্ষিত করতে হলে অনেক বেশি ইয়ে করতে হবে। এই যে আবার দেখো, এই যে আর্টিকেল আছে প্রিপোজিশন মাঝখানে ডেফিনেটলি একটা নাউন হবে, দিস ইজ নট এ ম্যাটার অফ জাস্ট ফিউ টেক্সট। এখানে ফিউ কেন হয়েছে চ্যাট বক্সে একটু বলবা? অনেকে হয়তো পড়ে আসছো, ফিউ পড়েছো, ফিউ পড়েছো, তারপর হচ্ছে লিটল পড়েছো, লিটল, এগুলো খুব ভালো করে ডিটেলসে কিন্তু পড়তে হবে এগুলো। আগে কি করছো না করছো, ট্যাগ কোশ্চেন করে ফেলতে পারছো, এখন কিন্তু এগুলো ডিটেলস পড়তে হবে। ইট ইজ এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সটস। হ্যাঁ, আচ্ছা, খুব সহজ করে যদি বলি, ফিউ মানে কি? ফিউ মানে হচ্ছে নট মেনি, আর এফইউ মানে কি? এফইউ মানে হচ্ছে সাম। এইবার দেখো, তাহলে দিস ইজ নট এ ম্যাটার অফ জাস্ট সাম টেক্সট, এটা কিন্তু কেবলমাত্র অল্প কিছু টেক্সটের কাজ না, এই বাকিটাকে শিক্ষিত করে অনেক বড় একটা কাজ। টিচার এসে বলতেছে আর কি, ভাব নিতেছে আর কি, লাইক। তারপর ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউস, আচ্ছা ওয়ান অফ এর পরে একটা নাউন হয়, এটা সবসময় প্লুরাল হয়, এটা কি জানো? ওয়ান অফ এর পরে যে আমি একটা নাউন দিব বা প্রোনাউন দিব, অল দ্য টাইম কি হবে? অল দ্য টাইম তোমার কি হবে? সেটা প্লুরাল হবে। তাহলে ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউস সেন্ট ফর স্ক্রাইবস, তো একজন ভাগিনা, ওই যে বোনদের ছেলেরা তো অনেকগুলা ছিল, তাদের একজনকে পাঠানো হইলো কি করার জন্য? লেখকদের ডেকে পাঠানো, ফর স্ক্রাইবস, পুঁথি লেখকদের, যারা বই লেখে, পুঁথি লেখকদের ডেকে পাঠানোর জন্য আর কি এটা। তারপরে দে মেড মাল্টিপল কপিজ অফ ভেরিয়াস টেক্সট, তারা বিভিন্ন ধরনের পুস্তকের অনেকগুলো খণ্ড নকল করলো বইয়ের। আনটিল মানে কি? যতক্ষণ না পর্যন্ত, আনটিল মানে টিল নট, যতক্ষণ না পর্যন্ত। আনটিল দেয়ার ওয়াজ এ ভেরিটেবল মাউন্টেন, যতক্ষণ না পর্যন্ত এটা একটা পর্বত সম হইল, মানে লিখতে ওই যে টিচার পড়াবে শাস্ত্র থেকে দেখা নোট করছে, নোট করে যতক্ষণ না পর্যন্ত এটা পাহাড়ের মতো একদম ইয়ে হয়েছে, ততক্ষণ তারা লিখতেছিল আর কি, স্ক্রাইবস যারা। তারপর কি বলছে? ব্রাভো, শাবাশ, এক্সক্লেম দোজ হু স ইট, যারা এটা দেখলো তারা বলল শাবাশ। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, আর বিদ্যার কোনো জায়গা নাই, বিদ্যা যে নিবে আর বিদ্যার কোনো ফাঁকা জায়গা নেই, একদম স্তূপ হয়ে গেছে একদম। এই রুম মানে কিন্তু এখানে জায়গা, প্লিজ গিভ মি সাম রুম, স্পেস, এখানে রুম মানে কিন্তু স্পেস বুঝাচ্ছে, হ্যাঁ, SPACE, স্পেস, জায়গা, রুম। দ্যার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, এই যে মোর কোথেকে আসে? মাছ থেকে আসছে, মনে আছে? মাছ, মোর, মোস্ট, কম্পারেটিভ ডিগ্রি কিন্তু এখানে মোর চলে আসে। তো যারা এটা দেখছে
স্ক্রাইবসটা এসে এত এত জিনিস লিখছে, এত জিনিস লিখছে, একদম লেখাপড়া পাহাড়ের মতো স্তূপ বানায় ফেলাইছে। আরে সব, আরে ভাই সববার যা যা হয়েছে, আর কোনো জায়গা নাই নলেজের জন্য। ওকে, দ্য স্ক্রাইবস লোডেড দেয়ার ওয়েজেস ইনটু ব্লকস। লিপিকারেরা মানে যারা লিখছে আর কি, তারা সার বুঝাই করে পারিশ্রমিক নিল। দেখো একটু আগে গোল্ডস্মিথ ছিল, সে কি করছিল, ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাড়িতে চলে গেছে। আর যারা লিখতে আসছে স্ক্রাইবস যারা, তারা কি করছে, বুলক্স মানে সার বোঝাই, হ্যাঁ বুল যেটা, সেটা বোঝায় গাড়ি নিয়ে পারিশ্রমিক নিয়ে চলে গেছে। এটা ম্যারিলি হিড এট হোম, এবং বাড়ির দিকে যাত্রা শুরু করলো। দে উড নেভার এগেইন ওয়ান্ট ফর এনিথিং। তাদের এইখানে দেখো, দে উড নেভার এগেইন ওয়ান্ট, এখানে ওয়ান্ট মানে অভাব, পড়ছো হয়তো বা ওয়ান্ট অফ ফুড, ওয়ান্ট অফ কিছু একটা, ওয়ান্ট অফ ফুড খাবারের অভাব, ওয়ান্ট অফ ফুড, শেল্টার, SHELT শেল্টার। তো ওয়ান্টের কয়েকটা অর্থ আছে, দুইটা অর্থ। ওয়ান্ট একটা চাওয়া, চাওয়া যদি হয় সেটা একটা ভার্ব হবে, আর যদি ওয়ান্ট নাউন হয়, নাউন মানে হচ্ছে অভাব। দে উড নেভার এগেইন ওয়ান্ট ফর এনিথিং, তাদের সংসারে আর অভাব থাকলো না। কাদের সংসারে? ওই যে যারা লিপিকার, যারা লেখে আর কি, এটা স্ক্রাইবসের। দ্য নেফিউজ ওয়ার কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দেয়ার এক্সপেন্সিভ। কে এক্সপেন্সিভ মানে কি? দামি। এক্সপেন্সিভ কে শব্দ একটা নাউন, নাউনের অ্যাডজেক্টিভ মনে আসতে পড়াইছিলাম, শব্দের শেষে আইভি থাকলে একটা অ্যাডজেক্টিভ হয়, মনে আছে? দেখো এটা। দ্য নেফিউজ ওয়ার কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেস। ভাগিনারা, রাজার ভাগিনারা যে দামি খাঁচার এটা ভরণ পোষণ বা দেখাশোনাতে বিজি ছিল আর কি এটা। ওকে, বুঝলাম। রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডারওয়ে, মেরামত তো সর্বদা লেগেই ছিল, ধোয়া মোছা মেরামত সবসময় লেগেছিল। এনিওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং, উইপিং অ্যান্ড পলিশিং হ্যাড টু অ্যাগ্রি দ্যাট দেয়ার ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট। কেউ যখন দেখতো যে এখানে বিন্দুমাত্র ময়লা জমছে বা কিছু একটা জমছে, না এখানে ধোয়া মোছার ইমপ্রুভমেন্ট করার অনেক জায়গা আছে, এরকম কেউ যে একজন দেখলো আর কি এটা। লার্জ মেনটেনেন্স বানানটা অনেক গুরুত্বপূর্ণ, এই বানানটা অনেক জায়গায় পরীক্ষায় আসে। মেনটেনেন্স বানানটা সবাই লেখো। ভেরিটেবল মানে হচ্ছে অনেক, বিশাল। বলো বলো তাতে বলো। লার্জ মেনটেনেন্স বানানটা সবাই লেখো, MAIN, মুখে বলো একবার লেখো, চ্যাট বক্সে লেখো। মেনটেনেন্স, TEN, তারপরে ANC, মেইনটেনেন্স, MAIN, মেন, TEN 10, ANC লেখো বানানটা, বানানটা অনেক গুরুত্বপূর্ণ। মেনটেনেন্স মুখে বলো একবার লেখো সবাই। ওকে, তাহলে অ্যাট লার্জ মাউন্টেন্স ক্রিউ ওয়াজ নিডেড, রক্ষণাবেক্ষণের জন্য অনেক কর্মী দরকার ছিল। ছোট্ট একটা খাঁচা, লোহার খাঁচা না, স্বর্ণের খাঁচা, এটা রক্ষণাবেক্ষণের জন্য অনেকগুলো ক্রু দরকার ছিল। অ্যান্ড মোর পার্সোনাল, লুক এট দ্য স্পেলিং, এই বানানটা খেয়াল করে দেখো, পার্সোনাল, PERSONAL, পার্সোনাল, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ব্যক্তিগত। আর PERSONAL, পার্সোনাল, টু সুপারভাইজ, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে দেম। আরো অনেক কর্মী, কর্মকর্তা বা কর্মী, এই পার্সোনাল মানে কি? এটা হচ্ছে কর্মী, এবং আরো অনেক কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, সুপারভাইজ করার জন্য এটা। ওকে, গুড। কি মনে হয়, অ্যাক্সেস না? একটা পাখি, রাজার ইচ্ছে হয়েছে ওরে শিক্ষিত বানাবে, ও কেন লাফাবে? ও কেন আদব কাজে জানবে না? মানে বুঝে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে কি ধরতে পারতেছো? মানে বাহ্যিক জিনিসপত্র সবকিছু করে রাখতেছে, কিন্তু কাজের কাজ যেটা, পাখির কাজ তো আসলে এটা না। পাখিকে সৃষ্টিকর্তা বানাইছে মুক্তভাবে উড়ার জন্য, তারে তুমি খাঁচার মধ্যে বন্দি করে রাখতেছো। তারে খাঁচা বানানোর জন্য গোল্ডস্মিথ আনলা, অনেক টাকা দিয়ে গোল্ডস্মিথকে বাড়িতে পাঠিয়ে দিলা। তারপরে টিচার আনলা, টিচার এসে বললো যে না, এই পাখির অনেক কিছু শিখাইতে হবে, পাখিকে শিক্ষা দেওয়া অল্প, মানে ছোট একটা কাজ, অনেক বিশাল কাজ। তো শিখাবে তো, তারে তো নোট নোট দিতে হবে অনেক কিছু। এবার স্ক্রাইবস নিয়ে আসছে, তারা আসলে নোট বানাইছে, এত এত নোট বানাইছে একদম পাহাড় সম। ইউজলেস না সবকিছু? কি মনে হয়? হ্যাঁ, ক্লাস 3-4 মিনিট আছে বাকি। ইউজলেস কিনা বলো এটা। আমাদের শিক্ষা ব্যবস্থা কি মনে হয়, তুমি আমি যে পড়াশোনাগুলো করতেছি, কত পার্সেন্ট কাজে লাগবে লাইফে? পাখিটা পাখি হয়ে বেঁচে থাকার জন্য এই শিক্ষা কি দরকার ছিল? তেমনি তুমি আমি মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য এই এত শিক্ষা কি দরকার? প্রশ্নটা তোমার কাছে। তাহলে আমরা, আমাদের সাথে কার কি ম্যাচ করেছে বুঝতে 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 পারছো? মানে মেইন যে জায়গাটা, এখান থেকে ফোকাস সরিয়ে দিয়ে রক্ষণাবেক্ষণ, স্কুল কলেজ, এগুলোর দিকে সবকিছু নজর, তাই না? তার যে আত্মিকভাবে মৃত্যু হচ্ছে, এখানে পাখিটা কিন্তু, পাখিটার মানে চূড়ান্ত পরিণতিটা কি? মারা যাওয়া। পাখিটাকে এত এত জিনিস পড়াইতেছে, মানে টাইম টু টাইম এসে টিচাররা এসে পড়াইতেছে। একটা সময় কি হয়েছে,
তারা খাবার দিত না, কারণ সে বেশি খাইলে পরে রাখবে কেমনে মাথায়, তো তারা মানে খাইতে দিত না। অথচ সে কিন্তু রয়্যাল রাজার দরবারে কিন্তু সে ছিল, সে পাখিটা তারা খাইতে দিত না। কেন? কারণ সে বেশি যদি খায় তাহলে তো পড়াশোনা মাথায় রাখতে পারবে না। এই ছুতুতে তারা খাওয়াইতো না। না খাওয়াইতে পাখিটা একসময় কি করলো, খাওয়ার অভাবে এই পাখিটা মারা গেছে। তো পাখিটার শিক্ষা অবশেষে সমাপ্ত হয়েছে, শেষ হয়েছে। থিমটা বুঝছো? তাহলে ম্যাটাফরিক। তাহলে এই যে কাহিনীটা, তোতা কাহিনী, দ্য প্যারটস টেলের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা, এটা কি তুলনাটা দেখছো কিরকম করেছে? মাঝে মাঝে কিছু ওয়ার্ডস, মাঝে মাঝে কিছু শব্দ অনেক পাওয়ারফুল থাকে, মাঝে মাঝে কিছু কাহিনী তুমি হয়তো মুখে বলতেছো না, কিন্তু অন্য একটা জিনিস তুমি সেট করলা, এই জিনিস সেট করে দিয়ে তুমি ওই জিনিসটাকে পুরো একদম ক্ল্যারিফাই করে দিলা, এক্সাম্পল দিয়ে বলে দিলা। গুড। এটার সামারি হচ্ছে, এটা সামারি কি বলো একজন? এক কথায় যদি বলি, যার যেরকম জায়গায় থাকা উচিত তাকে সেরকমই থাকতে হয়। কোনো কিছু চাপড়াইলে, কোনো কিছু চাপিয়ে দিলে তার নিজস্ব স্বকীয়তা, তার যে সিম্পল একটা এক্সিস্টেন্স থাকে সেটা সে হারিয়ে ফেলে। সেটা মারা গিয়ে হারিয়ে ফেলতে পারে, সেটা সে রূপান্তরিত হয়ে সে নিজে ওরকম না হারিয়ে ফেলতে পারে। এটা ক্লিয়ার ব্যাপারটা? তাহলে সামারিটা কি বুঝছো কিনা? আমি আমার ভাষায় কি বললাম তোমারে, তুমি কি বুঝছো সামারিটা কি বললাম? গুড। হ্যাঁ, বর্ণেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, রাইট। যার যেটা না তার যদি সেটাই করা হয় তাহলে কিন্তু দেখা যায় হিতে বিপরীত হয়, হিতে বিপরীত হয়। হ্যাঁ, এই জেনারেশন ঠিকঠাক আছে, তো আছে না শিক্ষা লেভেল কোনটা? যেমন আমার কাজিনের মেয়ে, ছোট মেয়ে, তারা জিজ্ঞেস করছিল, বলো তো মা মাছ কোথায় থাকে? ও কি বলে, মাছ তো আম্মুর ডিপ ফ্রিজে থাকে। ও কি ভুল বলছে বলো? প্রত্যেকদিন ওর চোখের সামনে ডিপ ফ্রিজ থেকে মাছ বের করে আর কি রান্না বান্না করার জন্য। তো ওরা কি জিজ্ঞেস করা হলো মাছ কোথায় থাকে? বলে আম্মু ডিপ ফ্রিজে থাকে। ভুল তো কিছু বলে নাই। তাহলে শিক্ষা চিন্তা করে দেখো। পিঞ্চটা কি পার্সেস স্পিচ? পিঞ্চটা ছিল নাউন। সেটাই, কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক না, কারণ চাপিয়ে দিলে, যে বললাম, চাপিয়ে দিলে সে হয়তো এটা নিতে পারবে কি নারবে না, এটা তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি, তাই না? তো দেখা যায় সে হয়তো পুরো ব্যাপারটা নিতে পারে, আবার সে নিতে পারে না। না নিতে পারলে সে মারা যায়, বা তার যে অস্তিত্বটা, সে যে আগে ছিল যেরকম, সে অস্তিত্ব হারায় ফেলে আর কি। এই হচ্ছে মোটামুটি তাহলে পুরো প্যাসেজটা আমি পড়ে নিই। তাহলে থিমটা বলে দিলাম, একটু বড় ছিল। তাহলে এটা পুরো কাহিনীটা কি বুঝছো? এটা তোমার কাজটা কি, তোমার SWটা কি? আচ্ছা, দুইটা প্রশ্ন আছে, দুইটা প্যাসেজ, দুইটা কুইজ আছে, কুইজটা পরে আলোচনা করবো না। তোমার ইয়াটা কি, তোমার SWটা কি? SWটা হচ্ছে পুরা প্যাসেজটা ভালো করে পড়া, আবার ফুল প্যাসেজটা ভালো করে পড়া। ফুল প্যাসেজ আমি যেরকম পার্টস স্পিচ ধরে ধরে পড়াইছি, POS ধরে ধরে পার্টস স্পিচ ডিটেকশন করে যেরকম পড়াইছি, এরকম করে করে পড়া। বেশি না আপু ভাইরা, জাস্ট তুমি 15 থেকে 20টা খালি প্যাসেজ এমনি পড়ো, পরে দেখবে সব কমন হয়ে গেছে, তুমি সব বুঝে যাচ্ছ। একটা বাক্য কেন এরকম হয়েছে, কেন শব্দটা এরকম দিছে, কেন ওইটা ওইরকম দিল না, কেন এরকম দিছে, ওই সেন্স দিয়ে তোমার বিল্ড আপ হয়েছে। আজকে প্রথম ক্লাস, 15 থেকে 20টা ক্লাস যাক, তারপরে তুমি যদি রেগুলার বেসিসে, একটাই শর্ত, রেগুলার বেসিসে আমি যেভাবে বলতেছি এভাবে যদি খালি পড়তে পারো ফার্স্ট পেপারটা, তোমার এখন হয়তো কষ্ট লাগবে, আরে কি বলে এগুলা, কিন্তু বিলিভ মি, 15 থেকে 20টা ক্লাস যেতে দাও, তারপরে তুমি দেখবা কি হয়েছে আসলে। তারপরে তুমি দেখবা, আই প্রমিস ইউ, আমি তোমাকে প্রমিস করে যাচ্ছি, তুমি যদি যেভাবে বলতেছি তুমি ঠিকঠাক করে আগাইতে পারো, বিলিভ মি, 15 থেকে 20টা পরে ক্লাস নিজে তুমি তোমার ইমপ্রুভমেন্ট যেটা আছে তুমি সেটা টের পাবা আর কি। এটা তাহলে ফুল প্যাসেজটা পার্টিসিপেট ডিটেকশন দিয়ে পড়বা, এটা HW থাকবে, আর এটা কি বাট তো আমি দুটো পড়াইছি, বাকি 4টা পার্টস স্পিচ, বাকি 4টা পার্টস স্পিচ কি কি হয় তুমি সেটা তুমি ডিসকাস করবে। তাহলে দুইটা পোল আছে আজকে। আচ্ছা, এটা হচ্ছে কুইজ 1 কোথায়? আচ্ছা, কুইজ 1 এটা। হোয়াট ইজ দ্য গ্রামাটিক্যাল ফাংশন অফ দ্য ওয়ার্ড লার্নিং ইন দ্য ফলোইং সেন্টেন্স? বলো। এই দেখো, লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ ইজ এ প্রাইমারি গোল অফ দ্য ইন্টারন্যাশনাল স্কুল। দেখি, আচ্ছা, প্রথম কুইজ কি মনে হয়, লার্নিং দেখি কেমনে কি করো, দেখো। এটা একটা অ্যাডভার্ব, এটা বলো দেখি, তাতে বলো, ফার্স্ট বলো দেখি, ABCD লিখলেই হবে। লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস ইজ
প্রাইমারি গোল অফ দ্য ইন্টারন্যাশনাল স্কুল। এখানে লার্নিংটা কি মনে হয় তোমার কাছে? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, মেইন ভার্ব অফ দ্য সেন্টেন্স, জিরান অ্যাক্টিং অ্যাজ এ সাবজেক্ট, ইনফিনিটিভ ভার্ব, কোনটা? ভেরি গুড, অ্যান্সার সি নাম্বার হবে। জানি না যার পড়ছো কিনা, একটা ভার্ব প্লাস আইএনজি যখন কি হয় না সাবজেক্ট পজিশনে বসে নাউনের মতো কাজ করে তখন তাকে জিরান বলা হয়। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ছোটবেলা হয়তো পড়ছো ওয়াকিং ইজ এ ওয়াকিং, তাহলে ভার্ব প্লাস আইএনজি একটা নাউনের মতো কাজ করছে। তেমনই লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস, এখানে কিন্তু আপু ভাইরা ইজ যে হইলো, ইজটা হইলো কিন্তু লার্নিং এর জন্য। তো লার্নিং ইজ প্রাইমারি গোল অফ দ্য ইন্টারন্যাশনাল স্কুল, তাহলে এখানে কোনটা? জিরান অ্যাক্টিং অ্যাজ দ্য সাবজেক্ট, যেটাকে এখানে সাবজেক্টের মতো কাজ করেছে যেটা। জিরান পার্টিসিপল আরো ডিটেলসে পড়াবো, টেনশন নেওয়ার কিছু নাই, জাস্ট এখন আজকে প্রথম ক্লাস তো একটু জাস্ট দেখলা আর কি এটা। ওকে, তারপর ফাইনাল যেটা, ফাইনাল একটা পোল আছে, এই পোলটা লঞ্চ করবো না, এটা অনেকেই পারবা। সিগনিফিকেন্টের পর একটা শূন্যস্থান ছিল, এইবার তাহলে পূরণ করো। দ্য নিউ গ্রেডিং সিস্টেম উইল সিগনিফিকেন্টলি, কিছু একটা হবে শূন্যস্থান, দ্য স্টুডেন্টস ওভারঅল পারফরমেন্স। তাড়াতাড়ি বলো কোনটা হবে। যারা অ্যান্সার করে ফেলেছো তারা বলবা স্টুডেন্টস বানান কি ঠিক আছে নাকি ভুল আছে? স্টুডেন্ট বানানটা কি ঠিক আছে নাকি ভুল আছে? ভেরি গুড, ঠিক আছে। ছাত্র ছাত্রীদের না, এটা প্লুরালের অ্যাপোস্ট্রফি, ঠিকই তো আছে। আর এখানে সিগনিফিকেন্টলি কোনটা হবে? এফেক্ট হবে, বি নাম্বার, কারণ এই ইফেক্ট কিন্তু একটা নাউন, জানা মনে হয় ওই যে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, হ্যাঁ ইফেক্ট একটা স্মোকিং ই দিয়ে হয়, আর এটা কিন্তু একটা ভার্ব। আর অ্যাফেকশনেট ইউর লাভিং, অ্যাফেকশন মানে কি? স্নেহশীল, এটা একটা অ্যাডজেক্টিভ। ইফিসিয়েন্সি একটা নাউন, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই তাহলে এখন অনেকে জিজ্ঞেস করে তাহলে ইংলিশে ভালো করবো কেমনে? আমি খুব ছোট্ট একটা মানুষ, খুব বড় একটা কথা বলে যাই। তুমি যদি ইংরেজি কোনো শব্দের এটা কোন পার্টস অফ স্পিচ, এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ, এটাকে নাউন, এটাকে ভার্ব, এটাকে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এটা ডেরিভেটিভ সব ভালো করে জানো, প্লাস এটা সিনোনিমস কি অ্যান্টোনিমস কি, তাহলে তোমার আর ইংরেজি আর কোনো সমস্যা হবে না। তুমি বাংলাদেশে বলো বা ইন্টারন্যাশনাল, তুমি যেদিকে যাও, যে কোন কনটেক্সটে তুমি যাও, তোমার ইংরেজি ভালো হইতে বাধ্য, ভালো হবে ইনশাল্লাহ। তাহলে দুইটা জিনিস, শুধু গ্রামারের পার্টস অফ স্পিচ এটা লাগবে, প্লাস ভোক্যাবুলারি, এটা সিনোনিমস অ্যান্টোনিমস, এই দুইটা জিনিস তুমি সিং করে ফেলো আজকে থেকেই, তুমি সিং করে ফেলো আজকে থেকে, তুমি গুছিয়ে নাও, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো আজকে তাহলে ক্লাস এই মধ্যেই, সবার জন্য শুভকামনা রইল। দ্যাটস অল ফর দি মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।